মাউন্টেন সার্চ অ্যান্ড রেস্কিউ, স্পেশালি মাউন্টেন সার্চ অ্যান্ড রেস্কিউ। তো এটা একটা এত বড় সাবজেক্ট যে এটাকে ঠিক মানে একটা অনলাইন প্রোগ্রামের মাধ্যমে কাউকে বোঝানো সম্ভব নয়, কারণ এটা জানতে বা এটা শিখতে মানুষের বছরের পর বছর লেগে যায়। তবু কেউই এটা বলে না যে আমি এটাতে পুরো মাস্টার। নিউ নিউ ডেভেলপমেন্ট এতে হতে থাকে। তো আমি একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এতে, যাতে কিছুটা হলেও মানুষের মনে এটা সম্বন্ধে একটা কনসেপ্ট আসে, বা কিভাবে করা হয়, বা এটাকে অর্গানাইজ কিভাবে করা হয়, একটা সিস্টেম, সবগুলোর সম্বন্ধে একটু ভালো করে যাতে মোটামুটি নলেজ পাওয়া যায়। কিন্তু এর প্রত্যেকটা সাবজেক্ট, যখন আমি প্রত্যেকটা ওয়ার্ড বলবো, এর প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু যারা শুনছেন তাদের সবার মনে কিন্তু কোশ্চেন আসবে। কিন্তু এই কোশ্চেন পরে, প্রোগ্রামের পরে যাদের কোশ্চেন আছে বলবেন, আমি বলার চেষ্টা করবো, কারণ এত কোশ্চেনের মানে এর প্রত্যেকটা সবার মনেই আসবে, একদম এই সাবজেক্টেই এমন যে কোশ্চেন আসবে। তো সেই জন্য আগে ভালো করে শুনবেন ব্যাপারটা, তারপরে সবার শেষে যদি কোশ্চেন কিছু থাকে আমি চেষ্টা করবো সবার দূর করার, যতটা আমি পারবো। আচ্ছা, আমার স্লাইডগুলো দেখা যাচ্ছে নিশ্চয়ই? তো ফার্স্ট যেটা আমি এখন সবার সামনে প্রথমে আসছে যে সার্চ অ্যান্ড রেস্কিউ, মাউন্টেন সার্চ অ্যান্ড রেস্কিউ। আগে আমি আসি সার্চ অ্যান্ড রেস্কিউ। তো হোয়াট ইজ সার্চ অ্যান্ড রেস্কিউ? ওকে, তো হোয়াট ইজ সার্চ অ্যান্ড রেস্কিউ? সার্চ অ্যান্ড রেস্কিউ একটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা ফ্লাড এফেক্টেড এরিয়া হোক, ডিজাস্টার হোক, যে কোনো ধরনের আর্থকোয়েক, সব জায়গাতেই হতে পারে। তো সেই রেস্কিউ সব জায়গাতেই কি হয়, কোনো ভিকটিম বা কোনো যে আছে, যে আটকে আছে বা ক্যাজুয়ালিটি যে আছে, তাকে খোঁজা এবং তাকে সেফলি কোনো সেফ পার্সের জায়গায় নিয়ে যাওয়া, এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ। তো এখানে যে আমাদের রেস্কিউর জন্য আজকে আমরা ডিসাইড করবো, যেহেতু এটা মাউন্টেনিয়ারদের একটা বা অ্যাডভেঞ্চার ফিল্ডের প্ল্যাটফর্ম, তো আমি যেটা রেস্কিউর মধ্যে সব থেকে মেন আর কি পার্ট, সব থেকে ওয়ান অফ দ্য ডিফিকাল্ট পার্ট যেটা রেস্কিউর মধ্যে ধরা হয়, সেটা হচ্ছে মাউন্টেন রেস্কিউ। তো মাউন্টেন রেস্কিউ আমি নেক্সট আসছি। তো মাউন্টেন রেস্কিউ আগে এখানে একটা কথা বলে দিই, এখানে দু ধরনের রেস্কিউ আছে। একটা হচ্ছে স্পেসিফাইড টেকনিক্যাল রেস্কিউ, আর একটা হচ্ছে ডিজাস্টার রেস্কিউ। তো যেটা স্পেসিফাইড টেকনিক্যাল রেস্কিউ, আমি এটার বিষয়ে এখন বেশি বলবো। ডিজাস্টার রেস্কিউ কারণ এত বড় সাবজেক্ট এবং এটা ইনভলভমেন্ট বহুত বড়, মানে অনেকগুলো অর্গানাইজেশন মিলে এটা করা হয়। যেরকম রিসেন্টলি সবাই জানবে যে লাস্ট যে 2013 কেদারনাথ হয়েছিল আর কি অ্যাক্সিডেন্টটা, তখন যেভাবে হয়েছিল সেখানে একটা মাল্টি এজেন্সি, বহুত বড় ব্যাপার আর কি সেখানে। তো সেই ডিজাস্টার রেস্কিউতে আমি যাচ্ছি না, আমি যেখানে যাচ্ছি স্পেসিফাইড টেকনিক্যাল রেস্কিউ। এই রেস্কিউগুলো হচ্ছে মানে কোনো কম পার্টিকুলার একটা ক্যাজুয়ালিটি বা দুটো ক্যাজুয়ালিটি, কম এলাকার মধ্যে, কিন্তু কি হয় এগুলোতে টেকনিক্যাল স্কিল দরকার হয়। টেকনিক্যাল স্কিল মানে যে কেউ যে সেই রেস্কিউ করতে পারে না। এই রেস্কিউ করার জন্য প্রচুর মডার্ন ইকুইপমেন্ট প্লাস ট্রেনিং বা সেই প্লাস তাদের যারা রেস্কিউয়ার যাচ্ছে সেই অনুযায়ী তাদেরকে ট্রেন্ড হতে হবে, তো ডিফিকাল্ট। তো আমি স্পেসিফাইড যেটা টেকনিক্যাল রেস্কিউ সে বিষয়ে এখন একটু বলার চেষ্টা করব। তো এবার যেটাই আসছি, সার্চ অ্যান্ড রেস্কিউ ইন মাউন্টেন। তো মাউন্টেনে সার্চ অ্যান্ড রেস্কিউ কি দরকার, এটা একটা কোয়েশ্চেন সবার তার মনে আসতেই পারে, কি দরকার সার্চ অ্যান্ড রেস্কিউ। তো যারা আছে সবাই জানে যে মাউন্টেনে আমরা ট্রেকিং যাই, এক্সপিডিশন যাই, আর আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে মানে ক্রস কান্ট্রি নয়, মানে রোডে সবাই টুরিস্টও যাচ্ছে গাড়িতে করে মাউন্টেনিয়াস টেরেনে যে কোনো জায়গায়। তো সেখানে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কারণ মাউন্টেন মানেই হচ্ছে সেখানে একটা হ্যাজার্ডাস জায়গা। সেখানে ওয়েদারের প্রবলেমে হোক বা সাবজেক্টিভ কোনো প্রবলেমে হোক বা আদার্স যে কোনো রিজিয়নে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে বা হ্যাজার্ডের কারণে কিছু না কিছু হতে পারে। সেইখান থেকে যখন একজনকে রেস্কিউ বা সেফ জায়গায় নিয়ে আসা, তাকে যে প্রসেসটা সেটা আমরা বলছি রেস্কিউ, সার্চ অ্যান্ড রেস্কিউ ইন মাউন্টেন। কারণ মাউন্টেনিয়াস টেরেনে এই সার্চ অ্যান্ড রেস্কিউ প্রোগ্রামটা করা হচ্ছে আর কি। তো নেক্সট সাইড, টাইপস অফ রেস্কিউ ইন মাউন্টেন। মাউন্টেনে কি ধরনের রেস্কিউ স্পেশালি করা হয়, আমরা যাচ্ছি একদম স্পেশালি অন্যদিকে চলে যাচ্ছি, ভেহিক্যাল রেস্কিউ দিকে যাচ্ছি না বা রোড অ্যাক্সিডেন্টের দিকে যাচ্ছি না, যেখানে কোনো গাড়ি বা কোনো বাস খাদের মধ্যে পড়ে গেলে যেটা করা হয় সেদিকে যাওয়া হচ্ছে না আমরা, কারণ সেটার জন্য অনেক রকম মাল্টি এজেন্সি আছে, তারা সেটা করতে পারে। বাট মাউন্টেন যেখানে ক্রস কান্ট্রি মুভমেন্ট, যেখানে রোড নেই, যেখানে জনবসতি নেই, কোনো সিভিলাইজ এলাকার থেকে অনেক দূরে, যে যেখানে কোনো ট্রেকিং বা কোনো এক্সপিডিশন টিম কোনো একটা অ্যাক্টিভিটি করার সময় যদি সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়, খুব হাই অ্যালটিটিউড বা লো অ্যালটিটিউড যেরকম হোক বা ডিফিকাল্ট টেরেনে, তখন সেই জায়গায় রেস্কিউটা একটু পসিবল, খুব মুশকিল আর কি, পসিবল কি বলবো, সেটাকে পসিবল করার জন্য অনেক এফোর্ট দরকার হয়। তো সেই ধরনের রেস্কিউর জন্য আমরা চারটে পয়েন্ট আমি মোটামুটি করেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রক রেস্কিউ আর ক্লিফ রেস্কিউ।
এটা হয় কি যে যখন ট্রেকিং বা মেনলি মাউন্টেনিয়ারিং এর ক্ষেত্রে কি হয়, অনেক সময় রকি ওয়াল আছে, বড় রকি ওয়াল, বিগ ওয়ালের মধ্যে। হ্যাঁ, বিমানদা সরি একটু আপনাকে ডিস্টার্ব করলাম, হ্যাঁ, আপনার কথাটা কেটে কেটে আসছে আর একটু বাফারিং হয়ে আসছে, একটু দেখে নেবেন। আচ্ছা, হ্যাঁ, এটা তো আর আমার একটু বোধহয়। রিকোয়েস্ট এসেছে দেবদা থেকে, একটু স্লো বলতে, আপনার আপনার একটু স্লো বলতে আচ্ছা, বলেছেন, একটু কাইন্ডলি দেখেন। ওকে ওকে, ঠিক আছে। তো যেটা ফার্স্ট পয়েন্ট, ওকে। সেটা হচ্ছে রক রেস্কিউ আর ক্লিফ রেস্কিউ। তো যেটা রক রেস্কিউ আর ক্লিফ রেস্কিউ যেটা বলা হচ্ছে, এটা একটা টেকনিক্যাল পোর্শন ক্লাইম্বিং এর মধ্যে। এখানে অনেক সময় অনেক রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই ধরনের অ্যাক্সিডেন্টের মধ্যে সাপোজ কেউ ক্লাইম্ব করতে যেয়ে তার কোনো কারণে ফল হলো, ফলের পরে তার কোনো মেডিকেল ইনজুরিজ হতে পারে, কোনো ব্রোকেন বোন বা হেড ইনজুরি টাইপ অফ ইনজুরিজ হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা রেস্কিউ করা হবে সেটাকে বলা হচ্ছে রক রেস্কিউ আর ক্লিফ রেস্কিউ। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে ক্রিভার্স রেস্কিউ। ক্রিভার্স রেস্কিউর ক্ষেত্রে কি হচ্ছে, ক্রিভার্স সম্বন্ধে একটু বলে দিই। ক্রিভার্স মানে হচ্ছে যেটা গ্লেশিয়ার আর কি, গ্লেশিয়ার ফিল্ডের মধ্যে অনেক সময় গ্লেশিয়ার মুভমেন্টের জন্য গ্লেশিয়ারের মধ্যে ক্র্যাক তৈরি হয়। সেই ক্র্যাকগুলোর ডেপথ 10 ফুট থেকে এটাও একটা টেকনিক্যাল স্কিল, তো সেটাকে বলা হচ্ছে ক্রিভার্স রেস্কিউ। থার্ড যেটা আসছে সেটাকে হচ্ছে অ্যাভালাঞ্চ রেস্কিউ। অ্যাভালাঞ্চ হচ্ছে কি, একটা ওপরে 3-4 দিন ধরে হাই অ্যালটিটিউডে স্নোফল হচ্ছে কনস্ট্যান্ট। স্নোফলের ফলে কি হচ্ছে, একটা সার্টেন গ্রেডিয়ান মানে একটা অ্যাঙ্গেলের কোনো একটা স্লোপি এলাকায় অনেকক্ষণ ধরে বরফ পড়ার পর সেখানে স্নোটা ডিপোজিট হচ্ছে, লেয়ার বাই লেয়ার ডিপোজিট হতে হতে যখন একটা হিউজ অ্যামাউন্টের স্নো সেখানে ডিপোজিট হলো, তখন ডিউ টু গ্র্যাভিটেশন ও নিজের ওয়েটে নিজেই উপর থেকে নেমে আসে। এবং সেটাকে নেমে আসার কারণটা অনেক রকম হতে পারে। সেটা সূর্য আচানক মানে কোনো সানলাইট পড়লো, বা টেম্পারেচার ডিফারেন্স, বা কোনো বলতে পারো কোনো সাউন্ড ওয়েভ বা কোনো ভাইব্রেশন, অনেক কারণ হতে পারে। তো যাই হোক, ট্রিগার হলে ওই হিউজ অ্যামাউন্টের স্নো বা আইস যে মাসটা সেটা নিচের দিকে নেমে আসে, এবং তার স্পিড অলমোস্ট 200 কিলোমিটার অর মোর দেন 200 কিলোমিটার পার আওয়ার হতে পারে, যেটা একটা ডিভাস্টেটিং। তো এর সামনে সেই সময় কোনো ট্রেকার্স বা কোনো এক্সপিডিশন টিম বা তাদের ক্যাম্প যাই থাকুক না কেন, তা কিন্তু খুব বাজে অবস্থা হয় যদি এর মধ্যে আসে। সেক্ষেত্রে তাকে রেস্কিউ করাও একটা বিশাল ম্যামথ টাস্ক হয়ে দাঁড়ায়। তার জন্য অনেক অনেক মানে রেস্কিউয়ার দরকার হয়। তাদের কোয়ান্টিটিটা একটু বেশি লাগে এবং প্রচুর রিসোর্সেস লাগে টাইমলি ওটাকে রেস্কিউটাকে করার জন্য। ফোর্থ, এনি কাইন্ড অফ মেডিকেল ইমার্জেন্সি। এটা কি হয় যে অনেক সময় হায়ার অ্যালটিটিউডে কোনো কারণে মেডিকেল, আমরা জানি মাউন্টেনিয়াররা যে ধরনের ডিজিজ হয়, সে অ্যাকুইট মাউন্টেন সিকনেস হোক, বা পালমোনারি এডিমা হোক, বা সেরিব্রাল এডিমা হোক, বা এনি কাইন্ড অফ কোল্ড ইনজুরিজ হোক, বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে অন্য কোনো কিছু হতে পারে। তো এই বিষয়গুলো হলে তাকে সেখান থেকে যেভাবে রেস্কিউ করা হচ্ছে তার জন্য আমরা বলছি এটা একটা কারণ আর কি। ওটাও একটা ওয়ান টাইপ অফ রেস্কিউ মাউন্টেন। তো এই যে 4টে পয়েন্ট আমি বললাম, এইগুলো হচ্ছে মেন রেস্কিউর একটা জেনারেল ক্লাসিফিকেশন। এর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, অনেক ডেপথ আছে, আমি কিন্তু উপরে উপরে বলছি আর কি। তো পরে আরো ডিটেলসে যদি আরো ভেতরে, কারণ এর যে 4টে পয়েন্টের এক একটা পয়েন্ট একটা নিজেই একটা বিশাল বড় সাবজেক্ট। তো সেটা নিয়ে বলতে গেলে এক একটা সাবজেক্টের উপরে পুরো এক একটা প্রোগ্রাম হবে। তো সেটা সম্ভব নয়, তো আমি একটু ওভারঅল টাচ দেওয়ার চেষ্টা করছি। নেক্সট স্লাইড। এখানে আমি একটা ছোট্ট ভিডিও দেখাতে যাচ্ছি। পরপর 3টে ভিডিও দেখাবো, 3টে আলাদা আলাদা সাবজেক্টের উপর। এগুলো নেট থেকে নেওয়া ভিডিও, কিন্তু কনসেপ্টটা বোঝার জন্য যে অ্যাকচুয়ালি রক রেস্কিউ আর ক্লিপ রেস্কিউ কি হয়, ক্রিভার্স রেস্কিউ কি হয়, আর অ্যাভলাঞ্চ রেস্কিউ কি হয়। তো এটা 4 মিনিট বা 5 মিনিটের ছোট্ট ছোট্ট ক্লিপস। এগুলো দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এরপর আমি সেগুলো ডিটেলসে আসবো যে কিভাবে কি হয়। তো প্লে করছি। The Peak District is one of the busiest national parks in the world.
With an estimated 10 million visitors per year, it's home to some of the UK's এখানে যে finest ভিডিওটা outdoor দেখানো হচ্ছে আর কি, in the এটাও and ডেমো it's আর কি, from this বাট gateway এটাতে that the একটা Glossop ফরেন কোনো Mountain কান্ট্রি Rescue Team live. কোনো জায়গায় Who's my friend? We're like climbing into the কল floor. দিয়েছে, রেস্কিউ কল দিচ্ছে। My name's Karen, my friend's name's তো Andrea. এই রেসপন্ডার তাকে তার লোকেশন সে বলছে, And I'll be contacting the Mountain Rescue Team. এবার যে রেসপন্ডার সে ওখান থেকে সব ক্লিয়ার নিয়ে যে অ্যাকচুয়াল রেস্কিউ টিম তাকে সেটা কনভয় করছে। ওখান থেকে ইনফরমেশন পাওয়ার পর যারা রেস্কিউয়ার তারা ইনফরমেশন পেয়ে রেডি হচ্ছে এবারে রেস্কিউর জন্য যাওয়ার জন্য। Doctors, engineers, joiners, they're from all walks of life. Okay, এখানে একটা I'm going to report fallen climber. এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে ফরেনে রেস্কিউ টিমে অনেক ব্যাপার আছে, তো সেগুলো আমি পরে আসছি। এখানে যেটা এটা একটা ভলান্টিয়ার রেস্কিউ টিম, With their নন skills পেড। and specialist equipment, mountain rescue teams often serve not only those in trouble তার একটা ছোট্ট but also ডেমনস্ট্রেশন cracks, দেখাচ্ছে আর কি, but যে also কিভাবে those in the একটা towns অপারেশন and করা হয় villages when normal রেস্কিউ emergency কল আসার পর। services are affected by extreme weather conditions. তার সমস্ত গিয়ার্স যা নিয়ে এবং সব প্রি রেডি এবং প্রি আগে থেকে সেট করা সবকিছু, পরে বলবো এগুলো কিভাবে কি করা হচ্ছে। আগে আমি দেখিয়ে এই জন্য নিচ্ছি সিস্টেমগুলো, কারণ পরে যখন আমি বলবো এগুলোর বিষয়ে তখন বুঝতে সুবিধা হবে। এখানে একজন ক্যাজুয়ালিটি যে একটা বিশাল রকের দেওয়ালের মাঝখানে একটা লেজ বা একটা ছোট্ট জায়গা, তার মধ্যে সে আটকে গেছে এবং তার কিছু ইনজুরি কিছু আছে। তো প্রথমে অ্যাকচুয়ালি তার কন্ডিশন জানার জন্য ফার্স্ট রেস্কিউয়ার সে উপরে যাবে, মেনলি সে ফার্স্ট এডার হবে, সে উপরে যে আগে তার মেডিকেল কন্ডিশন এগুলো জানবে। এখানে যেটা দেখাচ্ছে এটা কিন্তু স্ট্রেচারের উপর চাপানো না, এটা এডিটিং। যে ফার্স্ট এডার সে ফার্স্ট যাচ্ছে দেখতে যে অ্যাকচুয়ালি ইনজুরিজ টাইপ কি। এখানে পৌঁছানোর পর ফার্স্ট এডার চেক করছে যে কি ধরনের ইনজুরি আছে, সাথে সাথে সেকেন্ড রেস্কিউয়ার সে তাকে কিভাবে রেস্কিউ করবে, স্ট্রেচার এন্ড তার সাথে রেস্কিউয়ার দুজন উপরে সিস্টেম রেডি করে উপরে পৌঁছেছে। এখানে তাকে প্রাইমারি ফার্স্ট এড দেওয়া হচ্ছে, যাতে তাকে সেফলি স্ট্রেচারের মধ্যে নিয়ে যাওয়া যায় আর কোনো প্রবলেম না হয়। এই ধরনের রেস্কিউতে টেকনিক্যাল স্কিলটা একটু বেশি দরকার হয়, পরবর্তীকালে আমি আসছি এসব ব্যাপারে। Ready to lower. The rescue is free to the casualty, but the teams এখানে finance their দেখানো own হলো যে কিভাবে operation ক্লিফ by রেস্কিউ বা charity রক রেস্কিউ fundraising যেটা and হয়, আমি এটা sponsorship. বন্ধ করছি এবারে। Startup এখান costs থেকে নিচে নামিয়ে এরপর ওকে নিয়ে যাওয়া হবে। নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে ক্রিভার্স রেস্কিউ। ক্রিভার্স রেস্কিউ এখানে অ্যাকচুয়ালি পুরো ক্রিভার্স রেস্কিউর কোনো পার্টিকুলার ভিডিও ঠিক মতো না থাকায় 2003-তে একটা এভারেস্ট খুম্বু আইসফলের উপর একটা রেস্কিউ হয়েছিল, যেটা কমপ্লেক্স রেস্কিউর মধ্যে আছে। সেই রেস্কিউর একটা ভিডিও আমি পেয়েছি, তো সেটা দেখিয়ে যদি একটু কিছু বুঝতে বোঝানো যায় তার জন্য আমি এটা দিচ্ছি। এটা প্লে করছি আমি। Okay. Que se venga gente por acá. ¿Qué? রেস্কিউ কিন্তু পুরোটাই ইম্প্রোভাইজেশনের উপরে, টেকনিক্যাল স্কিল অন দ্য স্পট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ইম্প্রোভাইজ করতে হয়। কোনো প্রেসক্রাইব টেকনিক কিছু নেই এর মধ্যে। আর ইম্প্রোভাইজেশন পাওয়ারটা রেস্কিউয়ারের কাছে তখনই আসে যখন সে বেসিক স্কিলগুলোর উপরে মাস্টার হয়। Be careful over there, no. Okay.
এখানে ক্যাজুয়ালিটিকে ক্রিভার্স থেকে একটু বের করে আনার পর একটা বিশাল গ্যাপ, আইসফল গ্যাপ বা একটা বড় ক্রিভার্সই বলা যেতে পারে, সেটার এক সাইড থেকে অন্য পাশে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো আমার দেখানোর অর্থ যে একটা রেস্কিউ কত কমপ্লেক্স হতে পারে এবং কত রকমের প্রবলেম তাতে হতে পারে, কি ধরনের, মানে পুরোটাই একটা সারপ্রাইজ আর কি রেস্কিউর মধ্যে থাকে, যে কি হবে নেক্সট স্টেপ সেটা আগে থেকে বোঝা যায় না। এখানে ক্যাজুয়ালিটিকে একটা স্ট্রেচারের মধ্যে স্ট্রেচার না পাওয়ার জন্য একটা ল্যাডার, অ্যালুমিনিয়াম ল্যাডারকে স্ট্রেচার বানিয়ে ক্যাজুয়ালিটিকে পার করানোর চেষ্টা হচ্ছে। সেম সিস্টেমে তাকে ক্রিভার্স থেকে বের করানো হয়েছে এবং বের করে এবার তাকে ট্রান্সপোর্ট করা হচ্ছে, এই এরিয়াটা ক্রস করানোর চেষ্টা করা হচ্ছে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে খালি একজন ক্যাজুয়ালিটির জন্য রেস্কিউয়ার কতজন ইনভলভ হচ্ছে সেটা দেখা। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা ওয়ান সাইড, রোপের একদিকে কতজন রেস্কিউয়ার ইনভলভ, অপোজিট সাইড সেম আছে, এবং রেস্কিউয়ারকে কতটা টেকনিক্যাল স্কিল এবং কতটা এক্সপার্ট হলে সে এই ধরনের কাজ করতে পারে সেটা বোঝা যাবে। কারণ মিড এয়ারে এই যে প্রবলেম, স্ট্রেচার সাইডে হেলে যাওয়া বা ক্যাজুয়ালিটি পড়ে যাওয়ার চান্স থাকে বা অন্য কোনো প্রবলেম, সেটাও সেখানে ইমিডিয়েট কোনো টেকনিক মাথা থেকে বের করে তাকে সলভ করতে হচ্ছে। এটা কিন্তু কোনো প্রেসক্রাইব টেকনিক নয়, তাকে সেখানে ইমিডিয়েট অন দ্য স্পট ডিসিশন নিতে হচ্ছে। আর এটা কোনো ডেমো নয়, এটা রিয়েল রেস্কিউর ভিডিও। একটু তাড়াতাড়ি পাস করছি যাতে বুঝতে সুবিধা হয়। No, 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 no. একটা রেস্কিউয়ার তার স্কিল কি লেভেলের হওয়া উচিত, তার উপরে কতটা কনফিডেন্স সে তার নিজের উপর থাকলে সে এই ধরনের একটা রেস্কিউ মানে করতে পারে, এগুলো প্রথমেই দেখানোর আমার মানে শুরুতেই প্রোগ্রামের শুরুতেই আমার দেখানোর উদ্দেশ্য এটাই, যেগুলো দেখানোর পর আমি এবারে যেগুলো টেকনিক্যাল ডিটেলসে যাব তখন সেগুলো বুঝতে খুব সুবিধা হবে। এটা দেখে আন্দাজা করা যায় যে তার স্কিল কতটা হতে পারে যে এটা করছে। এখানে একটা সিম্পল প্রবলেম, রোপটা একটা আইসি এজের উপর ফেসে গেছে, যেটা আগে থেকে প্রিন্টেড ছিল না, জানা ছিল না। তো রেস্কিউয়ারকে সেখানেই ওটাকে থেকে বের করানোর উপায় খুঁজতে হচ্ছে। Come on. এটা পার করার পর যখন ওই পাশে যাওয়া যায়, অপোজিট সাইডেও সেম প্রবলেম, সব জায়গায় ইম্প্রোভাইজেশন, দেখলেই বোঝা যাচ্ছে যে এর কোনো প্রেসের রুল নেই, কিছু নেই। নেক্সট এরপরে যেটাতে আসছে, এটা আমি এখানে স্টপ করি। নেক্সট যেটা আসছে এটা হচ্ছে অ্যাভালাঞ্চ রেস্কিউ। এই রেস্কিউ কিন্তু মানে ভিডিও দেখানো খুব মুশকিল, কারণ অ্যাভালাঞ্চ রেস্কিউর জন্য যে ভিডিও হয় খুব বড়, মানে অনেক ব্যাপক পরিমাণে এটার কাজ হয়। প্রায় মোর দ্যান 100 রেস্কিউয়ার, আরো বেশি রেস্কিউয়ারেতে ইনভলভ থাকে, চপারে ইনভলভ থাকে। তো এটা একটা রেস্কিউ চপার ভিডিও, চপার ক্যাম্প থেকে নেওয়া। তো এটার অডিও কিছু নেই, আমি অল্প একটু দেখাবো এই ভিডিওটার মধ্যে যাতে বোঝা যায় যে কি ধরনের হয়। আমি তার সাইড থেকে বলে দেবো এটা কি হচ্ছে। এটা একটা হেলিকপ্টারের নিচে ক্যামেরা বা চপার ক্যাম্প থেকে নেওয়া। এখানে একটা অ্যাভালাঞ্চের ডেব্রিস আর কি, অ্যাভালাঞ্চ যেখানে পুরো তার সমস্ত কিছুকে নিয়ে এসে যেখানে স্টিল হয় লাস্টে এক জায়গায় যেখানে থেমে যায়, সেখানে একটা অ্যাভালাঞ্চ রেস্কিউ সিস্টেম আর কি। কোন জায়গায়, এটা এক্সপার্ট যারা তারা ডিসাইড করে ঠিক কোন জায়গায়
যে ভিকটিম আছে সে কোন জায়গায় ঠিক বিউরোড হতে পারে বা দাবা মানে বরফের নিচে চাপা হয়ে থাকতে পারে, ঠিক সেই জায়গায় কিভাবে খোঁজা হয়। সেখানে অনেক মানে রেস্কিউয়ারকে ইউজ করতে হয়, তার একটা চেন বানিয়ে অনেক রকমের সিস্টেম আছে। এগুলো সব আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটাই একটা নিজে নিজে বড় বড় সাবজেক্ট। তো সেই সাবজেক্টগুলো এভাবে কভার করা মুশকিল। তো আমি জাস্ট একটা ওভারঅল দেখাচ্ছি আর কি। এখানে দেখানো হচ্ছে ডেবরিস এলাকাটা যে কোন জায়গায় হতে পারে সাসপেক্টেড এরিয়া এলাকা। এটা হেলিকপ্টার থেকে শুট করা উপর থেকে, তো সেই জন্য নো অডিও। দেন একটু এগিয়ে গেলেই দেখা যাবে যে রেস্কিউয়ার যারা তারা এখানে কাজ শুরু করেছে। তারা এখানে প্রোব স্টিক বলে, প্রোব স্টিক দিয়ে তারা বরফের নিচে কোনো সফট সারফেস বা কোনো হিউম্যান বডি কিছু আছে কিনা সেটাও তারা লাগিয়ে লাগিয়ে চেক করবে। এটা একটা সিস্টেম অ্যাভালাঞ্চ রেস্কিউ বা অ্যাভালাঞ্চ প্রোব বলে। অ্যাভালাঞ্চ প্রোব দিয়ে তারা চেক করার চেষ্টা করছে কোন জায়গা আছে। এখানে তিনজন দেখা যাচ্ছে, নেক্সট আরো এগিয়ে গেলে বোঝা যাবে যে কতজন এঙ্গেজ হয়। ধীরে ধীরে সবাই ইনভলভ হচ্ছে সেখানে। পরবর্তীকালে যেখানে সাসপেক্টেড এরিয়া বা যেখানে তারা কিছু মনে হচ্ছে যেখানে কিছু আছে, সেখানে এবার দেখা যাচ্ছে যে কত লোক ইনভলভ আছে সেখানে। এই ধরনের রেস্কিউর জন্য প্রচুর ম্যান পাওয়ার লাগে, প্রচুর। আমার বলার অর্থ কি, যখন শেষের দিকে আমি একটা পার্টে আসবো, আমার সাইডে আছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হিমালয়ের রেস্কিউর উপরে। তো তখন আমি বলবো যে কি ধরনের প্রবলেম আসছে, তখন এইগুলো দেখা আগে থেকে দেখিয়ে রাখলে একটু বুঝতে সুবিধা হবে যে কি ধরনের হতে পারে। এখানে ম্যান, সব ধরনের ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট, টেকনিক্যাল পাওয়ার, প্লাস স্পেশালি যেটা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটা ইউজ করা হয় রেস্কিউ ডগ, সব এখানে ইউজ করা হয়। তো এটা একটা জেনারেল আইডিয়া যে অ্যাভালাঞ্চ রেস্কিউ বা অ্যাভালাঞ্চ কি ধরনের হতে পারে বা তার ফলটা কি। নেক্সট এবার আসছি আমরা আসল জায়গায়, সেটা হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ টিমস নিডস অ্যাসেসমেন্ট প্রি প্ল্যানিং। এবার হচ্ছে কি, আমি একটা সার্চ অ্যান্ড রেস্কিউ টিম, এবার টেকনিক্যাল জিনিস আসছে ধীরে ধীরে। এবার দেখা গেল যে কি ধরনের হ্যাজার্স বা কি ধরনের রেস্কিউ তিনটে আমি দেখালাম। 4 নাম্বার যেটা মেডিকেল এমার্জেন্সি, আমার মনে হয় না ওটার জন্য কোনো স্পেশালি ভিডিও দেখানো দরকার, কারণ ওটা সবাই জানে মেডিকেল এমার্জেন্সি। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রি প্ল্যানিং। প্রি প্ল্যানিং মানে হচ্ছে কোনো এখন ইনসিডেন্ট হয়নি, একটা আমরা সাপোজ আমরা একটা রেস্কিউ টিম বানিয়েছি, আমরা জানি আমরা যে কোনো সময় রেস্কিউ কল আসতে পারে। তো সেই রেস্কিউ টিমের কি ধরনের প্রিপারেশন দরকার হয় সেটা একটা পয়েন্ট আউট করা আছে এখানে। তো ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে এক্সামিন দ্য এসএআর। এসএআর মিনস শর্ট ফর্ম অফ সার্চ অ্যান্ড রেস্কিউ। এক্সামিন দ্য এসএআর হিস্ট্রি অফ দ্য এরিয়া। তো আমি এখানে আমার মনে হয় যেহেতু পশ্চিমবঙ্গে সবাই আছি, তো আমি কোনো হিমালয় প্রথমে না যেয়ে আমি আমাদের কাছের জায়গায় বলি, সবাই শুশুনিয়া, মাঠা বা অযোধ্যায় এসছে। তো আমি ধরলাম এটা একটা শুশুনিয়া এলাকায় আমরা নিচে একটা কোনো রেস্কিউ টিম বানিয়েছি, যে শুশুনিয়া এলাকায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তো আমরা সেটা রেস্কিউ করবো। তো ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে এক্সামিন দ্য এসএআর হিস্ট্রি অফ দ্য এরিয়া। তার মানে আমরা ওই শুশুনিয়া এলাকায় এর আগে কি ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তা হতে পারে পুরোনো যেগুলো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি, তাতে কিভাবে রেস্কিউ করা হয়েছিল বা কি ধরনের কেস বা কেস সিনারিও যাকে বলে, সেগুলো স্টাডি করে একটা মেন্টালি একটা স্কেচ তৈরি করা যে এখানে ফিউচার কোনো অ্যাক্সিডেন্ট হলে আমাদেরকে রেস্কিউ করতে হলে কি ধরনের প্রিপারেশন বা প্ল্যানিং দরকার হতে পারে। সেকেন্ড, দ্য ইনসিডেন্ট টাইপস অ্যান্ড ভ্যারাইটিস অফ দ্য রুটিনলি ভ্যারাইটিস দ্যাট রুটিনলি টেক প্লেস। মানে হচ্ছে ওই এলাকায় ওই একই ব্যাপার যে কি ধরনের অ্যাক্সিডেন্ট রুটিনলি হতে থাকে এখানে, যে কোনো কারণে পড়ে যে অ্যাক্সিডেন্ট হয়, বা যেমন শুশুনিয়া এলাকায় রক ক্লাইম্বিং বেশি, তো আমি ধরতে পারি যে সেখানে রক ক্লাইম্বিং হতে যে উপর থেকে ফল হয়েছে বা কোনো কিছুতে কোনো ধরনের ইনজুরি হয়েছে, সে ধরনের অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো এটা একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, অন্য কোনো ব্যাপার না। থার্ড যেটা হচ্ছে রেকর্ড দ্য লোকেশনস দ্যাট গ্যারেন্টি ইনসিডেন্টস অর হ্যাভ এক্সিস্টিং হ্যাজার্ডস। কিছু পার্টিকুলার জায়গা আমরা আগে থেকে সেই আমাদের এওআর বলে আর কি, আমাদের ডিফেন্সের ভাষায় বলে এরিয়া অফ রেসপন্সিবিলিটি, এওআর। তো আমি যে এওআর এর মধ্যে আছি, যেটা আমার রেসপন্সিবিলিটির এলাকা, সেখানে যে যে স্পটগুলো আগে থেকে হ্যাজার্ডাস সেগুলো আমরা মার্ক করে রাখি। আমরা জানি যে এই জায়গাগুলো ল্যান্ডস্লাইড হয়, এই জায়গাগুলো থেকে যেখান দিয়ে ট্রেকিং রুট আছে সেই রুটের মধ্যে এই জায়গায় রকফল হতে পারে বা অ্যাভালাঞ্চ আসার চান্স আছে, রিভার্স জোন কোনগুলো, তো সেই জায়গাগুলো আগে থেকে পয়েন্ট আউট করা থাকে। তার নেক্সট,
রিভিউ দ্য রেস্কিউ ট্যাকটিক্স দ্যাটস আর এমপ্লয়েড ইন প্রিভিয়াস ইনসিডেন্ট। এর আগে যে পাস্টে যে ধরনের ইনসিডেন্ট হয়েছিল তাতে কি ধরনের রেস্কিউ ট্যাকটিক্স মানে কি ধরনের তার সিস্টেম ইউজ করা হয়েছিল, কি ধরনের তার রিসোর্সেস লেগেছিল, কি করতে হয়েছিল, সেই ডিটেলসগুলো আর কি স্টাডি করে রাখা। নেক্সট হচ্ছে অলওয়েজ মেক অল গিয়ার হুইচ ইজ নিডেড ইন ইনিশিয়াল রেসপন্স অ্যাট রেডি টু গো কন্ডিশন। একটা রেস্কিউ টিম তার শুধু নিজে গেলেও তো হবে না, তাকে প্রচুর টেকনিক্যাল গিয়ার্স সব কিছু তাকে ক্যারি করতে হবে। তো একটা হিউজ অ্যামাউন্টের গিয়ার সেটা আগে থেকেই প্যাক করা থাকে এবং সেটাকে পুরো রেডি করে সিস্টেমেটিক্যালি তার একটা সিস্টেম আছে প্যাকিং এর, সেইভাবে রেডি করে একটা রেস্কিউ আইটেম সব রাখা থাকে আর কি প্যাক করে, মানে একদম যাতে কল এলেও কোনো রকম সময় নষ্ট না করে আমরা এগোতে পারি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ডু নট স্লো ডাউন দ্য ফার্স্ট রেসপন্ডার উইথ এক্সেসিভ লোডস অ্যান্ড আননেসেসারি লোডস অ্যান্ড গিয়ার্স। ফার্স্ট রেসপন্ডার মানে একটা ইনফরমেশন পাওয়ার পর পরবর্তী ফার্স্ট রেসপন্ডারকে, যে ফার্স্ট রেসপন্ডার মানে কুইক সে তার যেটা ইনসিডেন্ট প্লেস সেখানে যাবে, তাকে কিন্তু বেশি লোড দেওয়া যাবে না, কারণ সে বেশি লোড নিয়ে গেলে সে স্লো কন্ডিশন হবে, তার মুভমেন্ট স্লো হবে, অনেক কিছু প্রবলেম হতে পারে, টাইম বেশি লাগবে, মেইন হচ্ছে টাইম। তো যত কুইক সম্ভব তার কাছে রেস্কিউয়ারকে ক্যাজুয়ালিটির কাছে যাতে পৌঁছতে পারে তার জন্য এটা বলা হচ্ছে যে তাকে যেন এক্সেসিভ লোড মানে বেশি লোড তাকে না দিতে হয়, এবং আননেসেসারি গিয়ার্স মানে যে ইকুইপমেন্টগুলো ফার্স্ট স্টেজে দরকার নেই সেই রকম গিয়ারগুলো তার উপরে যাতে না দেওয়া হয় বা সে যেন না ক্যারি করে। নেক্সট যেটা আসছে অ্যাসেম্বল মডিউলস অর হেস্টি প্যাকস ফর র্যাপিড ডিপ্লয়মেন্ট। এখানে অ্যাসেম্বল মডিউলস অর হেস্টি প্যাক মানে হচ্ছে এই যে আগে আমি বলেছিলাম যে ইকুইপমেন্ট বা গিয়ারগুলো রেডি করে রাখা, সেগুলো যে রেডি করে এক একটা প্যাক বানানো হয় সেই প্যাকগুলোকে বলা হয় অ্যাসেম্বল মডিউলস অর হেস্টি প্যাকস। এই হেস্টি প্যাকসগুলো আগে থেকে রেডি করা থাকে। নেক্সট আছে কি কনস্ট্রাক্ট প্যাকস টু মিট বোথ ইনিশিয়াল মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল রেস্কিউ ফাংশনস, দেন লেভেল রেস্কিউ প্যাকস উইথ ভিজিবল এক্সটেরিয়র মার্কিং শোয়িং অল কন্টেন্টস। মানে এই যে আমরা হেস্টি প্যাকস বা যেগুলো অ্যাসেম্বল মডিউল আমরা বানিয়েছি আগে, সেগুলো সারাউন্ড দ্য ইয়ার 360 days রেডি থাকে। তো সেটা ভুলেও যেতে পারে যে কোন ব্যাগের ভেতরে কি রেখেছি আমি, কি ধরনের মেডিকেল এড কোথায় রাখা আছে, কি ধরনের টেকনিক্যাল কিট কোন ব্যাগে রাখা আছে। প্রত্যেকটা কিটের উপরে একটা করে রেস্কিউ লেভেল লাগিয়ে তার মধ্যে কি কি কন্টেন্ট আছে সেই ব্যাগের মধ্যে সেগুলো যেন প্রপারলি মার্ক করা থাকে। লাস্ট, অল ইকুইপমেন্ট শুড প্রফেশনালি স্টোর ইন রেসপন্স রেডি ম্যানার। এই যে আমরা হেস্টি প্যাকস বা মডিউল বা ইকুইপমেন্ট যেগুলো আছে যেখানে আমরা স্টোর করছি, রেস্কিউ তো আর সবসময় ডেলি আসছে না, হয়তো বছরে একটা কল এলো, কিন্তু আদার্স থ্রু আউট দ্য ইয়ার সেগুলো এক জায়গায় ডাম্প আছে। তো এবার দেখা গেল আমরা সেগুলো মেনটেন না করে নর্মালি এমনি ফেলে রেখেছি, এবং যখন সেটা আমরা অ্যাকচুয়ালি ফিল্ডে ইউজ করতে গেলাম তার মধ্যে ফল্ট দেখা গেল, তখন সেটা রেস্কিউর মধ্যে একটা এক্সট্রা মানে কি বলবো একটা অন্য ধরনের হ্যাজার্ড তৈরি হয়। তো সেটা যাতে না হয় সেই জন্য এই পয়েন্টসটা বলা হয়েছে যে অল ইকুইপমেন্ট শুড প্রফেশনালি স্টোর ইন এ রেসপন্স রেডি ম্যানার। নেক্সট যে স্লাইড আসছে এবারে হচ্ছে একটা জেনারেল একটা টিম কনস্ট্রাক্ট, মানে কিভাবে একটা তার ফরমেশন কি হয় একটা একটা রেস্কিউ টিমের জন্য। তো এখানে যে টার্মগুলো ইউজ হয়েছে সেটা হয়তো অ্যাকচুয়াল গ্রাউন্ডের ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু পিপল আর তার রোল এগুলো একই থাকে। যেমন এখানে বলা হচ্ছে ইনসিডেন্ট কমান্ডার। ইনসিডেন্ট কমান্ডার মিনস একটা রেস্কিউ টিম যে পুরো রেস্কিউটা অর্গানাইজ করছে তার একজন চিফ বা হেড, যার ব্রেনে পুরো কাজটা হবে, যার কমান্ডে পুরো কাজটা হবে, সে হচ্ছে ইনসিডেন্ট কমান্ডার। তার আন্ডারে প্রথম দুজন থাকছে কি, একজন হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অফিসার, আরেকজন কি হচ্ছে সেফটি অফিসার। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অফিসারের কাজ হচ্ছে যে পুরো অপারেশনটার জন্য যত ধরনের কমিউনিকেশন সিস্টেম ইউজ করা হবে বা যে ধরনের কমিউনিকেশন সিস্টেম মানে আমরা ইউজ করব বা সেগুলো ফিল্ডে কিভাবে কাজ করছে বা তাদের মধ্যে কোনো প্রবলেম না যাতে না হয়, কিভাবে তাদেরকে ইউজ করা হবে, সিগন্যাল প্ল্যান কিভাবে বানানো হবে, সেগুলো তার দায়িত্ব। এখানে ইনফরমেশন একটা বিশাল বড় পার্ট, কমিউনিকেশন এন্ড ইনফরমেশন, সেটা পরবর্তীকালে আর বলবো, নেক্সট স্টেপে আসবে। সেফটি অফিসারের কাজ কি হচ্ছে, যখন কোনো রেস্কিউ একটা টাইম ম্যাটার করে রেস্কিউতে, সবসময় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রেস্কিউর মধ্যে হচ্ছে টাইম। কত কুইক আমি কাজ করছি, কত কুইক আমি ক্যাজুয়ালিটির কাছে যেতে পারছি। সেখানে সেফটি অফিসারের কাজ হচ্ছে যে তাড়াহুড়োতে যাতে কোনো কাজ খারাপ না হয় বা কোনো ভুল বা কোনো ফল্ট না হয়, সেফটি অফিসারের কাজ হচ্ছে তার উপরে নজর রাখা।
যে আমরা সব স্টেপ বা সব রেস্কিউ পার্টগুলো। বিমানদা হ্যাঁ বলো। একদম খুবই ডিস্টার্ব হচ্ছে, মানে কিছু আপনার ভিডিওটা যেটা চললো পুরো ফ্রিজ হয়ে গেছিল, আর একদমই কথা মানে খুব বকার হয়ে বা কেটে কেটে আসছে, কিছু শোনা যাচ্ছে না। এই তো মুশকিল, এটা তো খুব মানে আপনার যদি ম্যাক্সিমাম অন্য কোনো যদি অ্যাপ্লিকেশন চলছে ওটা বন্ধ করে দিলে আমার মনে হয় কিছু একটু স্পিডটা বাড়বে। মনে হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন আর রান নেই, আমি সব বন্ধ করে দিয়েছি অলরেডি। আমি ঠিক তবুও আছে, একটু চেষ্টা করুন, করছি। আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, একটু করুন। হুম। খুবই কি ডিস্টার্ব হচ্ছে, শোনা যাচ্ছে না? মানে কন্টিনিউয়াসলি কিছু শোনা যাচ্ছে, যাই মানে হোক, মানে একটা লাইন বললে পুরোপুরি মানে বোঝা যাচ্ছে না কিছু। ভিডিওটা যে দুটো এখানে ছিল পুরো নেটওয়ার্ক, ফ্রিজ হয়ে গেছিল, শুধু সাউন্ড আসছিল কিন্তু ছবিগুলো মুভ করছিল না। আচ্ছা এটা একটা প্রবলেম, কিন্তু এই তো আমার হাতে নেই আর কি, হুম, এটাকে সলভের ঠিক কোনো আছে, আপনি উপায় এটা নেই কারণ হ্যাঁ আমি একটু ব্যাকগ্রাউন্ডে যদি কোনো এটা চলছে অ্যাপ্লিকেশন চলছে ওটাকে একবার বন্ধ করে রাখুন। হ্যাঁ ফোনটা আমি ফোনটা কি 4G তে চলছে? মানে ফোনটা 4G হ্যাঁ মোডে 4G রয়েছে? তেই চলছে, কিন্তু এমন জায়গায় আমি আছি এখানে নেটওয়ার্কের কন্ডিশন খুব বাজে আর কি। হুম, হুম। হ্যাঁ, ঠিক আছে, একবার আউট দেখুন স্টেশন। এটা। আমি এখান থেকে পিং করার চেষ্টা করছি, দেখি এখান থেকে যদি কিছু বাড়ানো যায়। হ্যাঁ প্রবলেম হলে তুমি মাঝে মাঝে পিছন থেকে বলবে, কারণ আমি বুঝতে পারবো না যে ওদিকে কি হচ্ছে। আমি মেসেজগুলো আপনাকে পাঠাচ্ছি, ওই মেসেজগুলো আপনার কাছে পপ আপ হচ্ছে না? ব্যাকগ্রাউন্ডে মেসেজটা মনে হচ্ছে হচ্ছে না না। আমি তো ঠিক আছে, পুরো ফুল স্ক্রিন আপনি এটা দেখেছি। ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন, আমি দেখছি। হুম। তো কিছু টেকনিক্যাল প্রবলেম আসছে আমার মনে হয়। এই রাজেশ দা বললো যে শোনা যাচ্ছে না ওখানে, কিন্তু এখানে নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে বলে এই প্রবলেম, এটা আমার হাতে নেই আর কি। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি যতটা সম্ভব ঠিক করার, বাট কিছু করার নেই আর কি এই মুহূর্তে, এর চেয়ে বেশি। তবু দেখি। উম, আচ্ছা আমি আসছি আবার। তো যেটা একটা স্ট্রাকচার আর কি, একটা রেস্কিউ টিমের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা বলার চেষ্টা করছি এখানে। তো প্রথম যেটা হলো একজন মেডিকেল অফিসার, আরেকজন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অফিসার, আর ইনসিডেন্ট কমান্ডারের ডাইরেক্ট কমান্ডে তারপর নিচে আসছে কি অপারেশনাল চিফ, স্টেজিং এরিয়া ম্যানেজার, লজিস্টিক সাপোর্ট চিফ। এই তিনজন কিন্তু প্রত্যেকেরই রোল খুব ভালো। যেটা অপারেশন চিফ, সে হচ্ছে একজ্যাক্ট অপারেশনের যেটা এরিয়া যেখানে রেস্কিউ অপারেশনটা হচ্ছে, সেই গ্রাউন্ড লোকেশনের থেকে পুরো ব্যাপারটাকে কমান্ড করা। স্টেজিং এরিয়া ম্যানেজার হচ্ছে সে যেখান অবধি গাড়ি গেছে বা আমরা পুরো আমাদের ইকুইপমেন্ট বা সব কিছু সেখানে ডাম্প করে রেখেছি, এবং সেখান থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অপারেশনাল এরিয়াতে সেগুলো সাপ্লাই দিচ্ছি। তো সেই এলাকাটাকে আমরা বলছি স্টেজিং এরিয়া ম্যানেজার, বা সেখানে যে ম্যানেজ করছে সে পুরো ব্যাপারটার ওভারঅল কমান্ডার, তাকে আমরা বলছি স্টেজিং এরিয়া ম্যানেজার। এরপরে আরেকজন যে আসছে লজিস্টিক্স অ্যান্ড সাপোর্ট চিফ। এর কাজ হচ্ছে পুরো অপারেশনের জন্য, পুরো অপারেশনের দৌরান কোনো কোনো রকম লজিস্টিক্স আর সাপোর্টের কোনো প্রবলেম যাতে না হয়। কোনো জায়গায় হঠাৎ করে রোপের দরকার হলো, রোপ নেই, যে লজিস্টিক্স চিফ তার কাজ হচ্ছে সেটা প্রোভাইড করা, কিভাবে প্রোভাইড করাবে সেটা তার হেডে। তো এটা একটা জেনারেল স্ট্রাকচার একটা রেস্কিউ টিমের। নেক্সট আসছি, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে ইনিশিয়াল ইনফো শুড বি অবটেইনড আফটার গেট এ রেস্কিউ কল। একটা সাপোজ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, রেস্কিউ কল এসছে, রেস্কিউ কল আসার পর একটা রেস্কিউ টিমে যে পয়েন্টগুলো সবার আগে খেয়াল রাখতে হবে, বা যে যে ইনফরমেশনগুলো তাকে জোগাড় করতে হবে একটা রেস্কিউকে শুরু করার আগে, সেগুলো একটা পয়েন্ট আউট করে দেয়া। সেটা হচ্ছে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে কনফার্মড প্রিসাইজ লোকেশন। কোন জায়গায় এক্স্যাক্টলি, ঠিক কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং আমাদেরকে কোন জায়গায় যেতে হবে, সেই জায়গাটা সম্বন্ধে একদম পারফেক্ট খবর নিয়ে সেটাকে মার্ক করা। সেকেন্ড, টাইপ অফ টেরেন। আমি কোন জায়গায় রেস্কিউ করতে যাচ্ছি সেই জায়গাটার ভূভাগ, মানে জমিনি বা যেটা একটা কন্ডিশন আর কি, জিওগ্রাফিক্যাল কন্ডিশন, সেটা একদম ভালোভাবে জানা। সেটা কি রকি ফিচার্স, সেখানে কি স্নো আছে, বা ক্লিফ, বা সেখানে কোনো আইস ডিপোজিট, বা এই ধরনের কি ব্যাপার সেই জায়গাটা সম্বন্ধে একদম ডিটেলস আগে থেকে খবর নেওয়া।
কারণ যদি স্নো থাকে, আমি যদি না জেনে যাই, আমাকে সেই অনুযায়ী জ্ঞান নিয়ে যেতে হবে, তো সেটা প্ল্যানিং এর জন্য এগুলো দরকার। নাম্বার অফ সাবজেক্টস, জানতে হবে সেখানে কতজন ক্যাজুয়ালিটি আছে বা কার কতজন ইনজুরি হয়েছে বা কি ধরনের ব্যাপার। নাম্বার অফ সাবজেক্টসটা এই জন্য দরকার, যদি 3জন ক্যাজুয়ালিটি থাকে আর আমি যদি সেটা খবর না নিয়ে যাই এবং একটা স্ট্রেচার নিয়ে চলে গেলাম, তাহলে আমার 3জন ক্যাজুয়ালিটির জন্য প্রপারলি টাইমলি কাজটা করা যাবে না। তো নাম্বার অফ সাবজেক্টস আগে থেকে জানতে হবে যে কতজন আছে সেখানে ভিকটিমস। ফোর্থ, ডিস্টেন্সেস ইনভলভড, যে জায়গা থেকে আমি রেস্কিউ টিমটা অপারেট করছি সেখান থেকে রেস্কিউ যেখানে করব, যে জায়গাটায় আছে অ্যাক্সিডেন্ট প্লেস, সেই জায়গাটায় ডিস্টেন্স কতটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যেহেতু আমি এখানে ক্রস কান্ট্রি মুভমেন্টের ক্ষেত্রে বলছি, মানে এখানে কোনো রোড নেই, তো সেটা এরিয়াল এবং ট্রেকিং রুট এইভাবে দুই ধরনের আমরা মাপি। এরিয়াল এই জন্য কারণ হেলি রেস্কিউর জন্য এটা এরিয়াল ডিস্টেন্স একটা মেজার করা থাকে, আর গ্রাউন্ড কারণ গ্রাউন্ড অপারেশনের জন্য সেটা আমাকে মেজার করতে হয়, সেই অনুযায়ী প্ল্যানিং হয়। ফিফথ, সাসপেক্টেড ইনজুরিস, যদি পসিবল হয় কমিউনিকেশন থ্রু, এটা জানা একটা খুব দরকার যে যে ভিকটিম বা যে ক্যাজুয়ালিটি তার কি ধরনের ইনজুরিস হয়েছে, ইনজুরিস টাইপটা, তার পা ভেঙেছে, তার হাত ভেঙেছে, বা তার ব্রেন ইনজুরিস আছে, বা তার স্পাইনাল ইনজুরিস আছে, এটা জানা বেশি দরকার, কারণ সেই অনুযায়ী তাকে ইভ্যাকুয়েশনের সিস্টেম রেডি করতে হবে, প্লাস ফার্স্ট এড যে যাবে, যে ফার্স্ট এডার যাবে সেই অনুযায়ী সে ট্রিটমেন্ট কিট নিয়ে যাবে। সিক্স, যেটা হচ্ছে অ্যান্টিসিপেটেড হ্যাজার্ডস, এটা হচ্ছে কি একটা আগে থেকে চিন্তা করা, যখন ইনফরমেশনটা এলো আমি উপরে 6টা এই 5টা জিনিস পুরো পয়েন্টটা আমি পয়েন্ট আউট করে নিলাম, এরপরে আমি কি করব, আমাকে আইডিয়া লাগাতে হবে যে ওই জায়গায় এই রেস্কিউটা করতে গেলে কি ধরনের প্রবলেম হতে পারে, সেই হ্যাজার্ডস যেগুলো, সেই প্রবলেমগুলোকে আগে থেকেই শর্ট আউট করতে হয়, যাতে সেগুলো হলে কি করব সেটারও একটা আগে থেকে প্ল্যান রেডি থাকে। সেভেন্থ, লাস্ট, রিসোর্সেস নিডেস, এবার আগের পুরো সিস্টেম আমাদের পুরো ইনফরমেশন আমরা গ্যাদার করে নিয়েছি, আমরা জানি কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমরা জানি সেখানকার জিওগ্রাফিক্যাল কন্ডিশন কি, আমরা জানি সেখানে কজন আছে ভিকটিম, এটাও জানি সেটা কত দূরে, এখানে এটাও জানি যে তার কি ধরনের ইনজুরিস হয়েছে, আর সেখানে কি কি প্রবলেম হতে পারে এটাও জানি। অতএব এবার কাজ হচ্ছে আমাদের কি জিনিস বা কি ইকুইপমেন্ট, টেন্টেজ, ফুড, মেডিকেল সাপ্লাই কি কি লাগবে সেটা রেডি করা। তো এটা হচ্ছে একটা রেস্কিউ কল আসার পর যেটা ফার্স্ট কুইকলি যেটাকে শর্ট করতে হয় সেটা। এখানে কিন্তু একটু বকবক বেশি আছে, হ্যাঁ, প্রথমে কিছু, কারণ এই পুরো সাবজেক্টটাই বকবক, কিছুতেই বলে বোঝানো মুশকিল যে এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কিভাবে হয়। আবার সেই নেক্সট পয়েন্ট পরপর এখানে আসছে, এগুলো আমি বলে দিচ্ছি প্রথম 3-4টা ইয়েতে, এগুলো এই জন্যই আমার বলা দরকার যে যারা অ্যাকচুয়ালি সত্যি এটা একটা এত কমপ্লেক্স জিনিস মাউন্টেন রেস্কিউ, যেই পয়েন্টগুলো সম্বন্ধে না বললে ঠিক ক্লিয়ারলি এটা কি জিনিস কারো মাথায় আসা খুব মুশকিল। রেস্কিউ মানে এই নয় যে আমরা খবর পেলাম আর দৌড়লাম তার দিকে হেল্প করার জন্য। তারপর কি হলো, কি পয়েন্টস টুয়ার্ডস মেনটেনিং অ্যান্ড অর্গানাইজ রেস্কিউ আফটার অবটেনিং ইনিশিয়াল ইনফরমেশন। তো আগে যে 7টা পয়েন্ট আমি দেখালাম যে ওই খবরগুলো আমি পেয়ে গেছি, এরপর আমি কি করব, আমি এটাও জানি ক্যাজুয়ালিটি কোথায়, আমি এটাও জানি সেখানে মানে জিওগ্রাফিক্যাল কন্ডিশন কি, আমি এটাও বুঝতে পেরেছি যে তার কন্ডিশন কজনের অবস্থা খারাপ, এটাও জানি তাদের মেডিকেল ইনজুরিজ কি, সব জানার পর এরপর আমি কি করব। এরপর যেটা পয়েন্ট আসছে সেটা হচ্ছে ইনিশিয়েট এ কুইক সাইজ আপ অফ দ্য ইনসিডেন্ট টু ভেরিফাই ইনিশিয়াল রিপোর্ট। আমি প্রথমে যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলোকে আবার রিচেক করব, ভেরিফাই করব যে সেই ইনফরমেশনগুলো রাইট কিনা। সেকেন্ড, অর্গানাইজ অ্যান ইমিডিয়েট ইনিশিয়াল রেসপন্স টু রিচ অ্যান্ড স্টেবল দ্য ভিকটিম। ফার্স্ট রেসপন্ডার বলা হয়েছিল যে কম লোড নিয়ে যাবে, তার কাজ হচ্ছে সে প্রথমে তাকে ফার্স্ট এড দেবে এবং তাকে স্টেবিলাইজ করবে, তার কন্ডিশনটা আরো যাতে খারাপ না হয়ে যায়, সেই জন্য সেটাকে খুব তাড়াতাড়ি অর্গানাইজ করতে হবে এবং তাদেরকে ডিসপ্যাচ করে দিতে হবে যারা ফার্স্ট রেসপন্ডার যাবে। থার্ড, আইডেন্টিফাই পজিশনস। এখানে কি হয়, ফার্স্ট রেসপন্ডার ওখানে পৌঁছে যাওয়ার পর থ্রু রেডিও, মানে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশনে এর পরে কাজ শুরু হয়ে গেল কমিউনিকেশন। সে এবার রেডিও কমিউনিকেশন, যদি যে সিগন্যাল অফিসার সে সবকিছু দেখে সে এবার রেডিও কমিউনিকেশন ওকে করেছে, এবং রেডিও কমিউনিকেশন থ্রু যে ফার্স্ট রেসপন্ডার গেছে
সে এবার ওখানকার পজিশনগুলো এক্সাক্ট পজিশন এবার ওখান থেকে বলছে যে কোথায় কি কন্ডিশন আছে কি। এরপর কি হলো, এস্টাবলিশ অ্যান অ্যাক্সেসেবল স্টেজিং এরিয়া ফর ইউর ইকুইপমেন্ট। এরপরে কি হলো, ধরা গেল যে একটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা একটা ক্লিফ রেস্কিউ বা একটা অ্যাভালাঞ্চ রেস্কিউ। এবার যেখানে ক্লিফ রেস্কিউটা হবে বা অ্যাভালাঞ্চ রেস্কিউ হবে সেখান অবধি তো পুরো জিনিসটা নিয়ে যাওয়া যাবে না, পুরো লোড লজিস্টিক্স নিয়ে যাওয়া যাবে না। তো তার সব থেকে নিয়ারেস্ট একটা জায়গা, সেফ জায়গা চয়েস করতে হবে যেখানে আমরা আমাদের এই সমস্ত লজিস্টিক্স গুলোকে ডাম্পস করতে পারবো এক জায়গায়, এবং সেখান থেকে যে যে ইকুইপমেন্ট দরকার বা যে যে মেডিকেল সাপ্লাই দরকার সেটা জরুরতের হিসাবে আমরা আগে সাপ্লাই করব। তো সেই জায়গাটার জন্য আমরা একটা জায়গা আগে থেকে বা স্টেজিং ক্যাম্পের জন্য একটা জায়গা সেখানে এরপরে মার্ক করবো। তারপর কি হচ্ছে, লিমিট কমিউনিকেশনস উইথ টেকনিক্যাল রেস্কিউয়ার অর দ্য অপারেশন চিফ। এরপরে কি হচ্ছে, টু মাচ কমিউনিকেশন। কারণ রেস্কিউতে কি হয়, প্রত্যেক রেস্কিউয়ারের কাছে রেডিও ইউজ করা হয় বা ওয়্যারলেস সেট ইউজ করা হয়। এবার সবসময় যদি কিছু না কিছুর সাথে কথা বলা হয় তাহলে কি হচ্ছে, যে টেকনিক্যাল রেস্কিউ হচ্ছে সে করছে সে কিন্তু খুব ডিস্টার্ব হয়ে যাবে, বারবার তাকে ডিস্টার্ব করা যে কি হয়েছে কি হয়েছে, আরো কিছু লাগবে, এই ব্যাপারগুলো যাতে না করা হয়। এর জন্য একটা ডাবল ফ্রিকোয়েন্সি রেডিও আমরা ইউজ করি, যে দু ধরনের কিভাবে কাজ করবো আর কি, ডাবল টু টাইপ অফ রেডিও, সেগুলো পরবর্তীকালে অনেক ডিটেলসে আসলে বোঝা যাবে। তারপর কি হচ্ছে, কিপ রেস্কিউ সিস্টেম সিম্পলি অ্যান্ড সেফ অ্যান্ড ওভারলি কমপ্লেক্স সিস্টেম মে কম্প্রোমাইজ ইউর এফিসিয়েন্সি। এই যে পয়েন্টটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেস্কিউর জন্য। সেটা হচ্ছে কি, আমি অনেক কিছু জানি, আমার কাছে অনেক নলেজ আছে, আমি প্রচুর টেকনিক্যাল স্কিল, বাট সেটা দেখানোর জন্য কিন্তু রেস্কিউ না। আমি সব সময় রেস্কিউটাকে বা রেস্কিউর যে সিস্টেমটাকে সবচেয়ে সিম্পল ওয়েতে করার চেষ্টা করবো, অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। একটা কমপ্লেক্স সিস্টেম বানাতে প্রচুর সময় লাগে এবং তার মধ্যে কোনো এরর চলে আসলে সেটাকে দূর করতেও অনেক সময় লাগে। সেটাতে কি হচ্ছে, যে মে কম্প্রোমাইজ ইউর এফিসিয়েন্সি, এটাতে যেটা রেস্কিউ এফিসিয়েন্সি টিমের সেটা কিন্তু তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে তখন। তো সেই জন্য যাতে না হয় তার জন্য এটা মোস্ট ওই জন্য হাইলাইট করা আছে পয়েন্টটা, যে কিপ রেস্কিউ সিস্টেম সিম্পল অ্যান্ড সেফ। লাস্ট আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে বি মেন্টালি প্রিপেয়ার্ড ফর এ রেস্কিউ টু টেক লঙ্গার দেন ইউ এক্সপেক্ট। একটা রেস্কিউ সবসময় মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে আমি দুদিনের রেস্কিউটা ভেবে গেছি কিন্তু হবে ওটা 4 দিন। এটা একটা মেন্টালি রেডি থেকে এবং সেই অনুযায়ী লজিস্টিক্যালি রেডি থাকতে হবে আর কি, যে আমরা যেটা ধরেছি এবং সেটা অনেক কারণে হতে পারে, ওয়েদার বা অনেক কারণ হতে পারে। তো তার জন্য আমরা মেন্টালি প্রিপেয়ার থাকবো যে রেস্কিউটা আমরা যে টাইমটা ক্যালকুলেট করেছি যে এই টাইমটার মধ্যে হবে তার থেকে বেশি সময় লাগবে। তো এটা হলো একটা আফটার অবটেনিং ইনফরমেশনের পর যেগুলো পয়েন্ট। এরপর যেটা আসছি পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেম সুপারভিশন। সুপারভিশন মানে হচ্ছে সেম এই যে উপরের যে পয়েন্টগুলো আছে, যে ইনসিডেন্ট কমান্ডার বা যতজন কমান্ডার আছে তারা যাতে প্রপারলি সুপারভাইজ করে সেটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট, জানা কথা, প্ল্যানিং। প্রথম থেকেই প্ল্যানিংটার উপর বেশি ইম্পর্টেন্স। থার্ড, আবার সেম জিনিস, কমিউনিকেশন। কমিউনিকেশন কিন্তু খুব দরকারি, খুব বেশি। আমাদের ইন্ডিয়ান হিমালয়াসে রেস্কিউর ক্ষেত্রে যেটা সব থেকে বড় প্রবলেম সেটা কমিউনিকেশন, সেটা আমি পরে বলছি, ডিসকাস করছি। তারপর হচ্ছে টিম সিলেকশন। টিম সিলেকশন একটা ভাইটাল পার্ট। আমি জানি আমার টিমের কে কি ধরনের এক্সপার্টিস। কেউ রকে ভালো এক্সপার্ট, কেউ স্নোতে ভালো এক্সপার্ট বা আইসে ক্রাফটে এক্সপার্ট, কেউ বেশি মেডিকেল বা ফার্স্ট এডার বেশি ভালো জানে, বা অনেক রকমের এক্সপার্ট থাকতে হবে। তো আমি টিমটা সিলেক্ট করব ডিপেন্ডিং অন সিচুয়েশন, আমাকে ওখানে কি ধরনের এক্সপার্টিস দরকার সেই অনুযায়ী আমি পারফেক্ট টিম সিলেকশন করব। এবং টিম ফিটনেস কিন্তু অনেক দরকার হয়, কারণ একটা রেস্কিউয়ারকে অনেক বেশি ফিট হতে হয়, কারণ সে একজন ক্যাজুয়ালিটিকে সেই জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে আসবে। তার জন্য তাকে খুব ভালো এবং মানে তাকে বলতে গেলে একদম এক্সট্রিম লেভেলের ফিটনেস তার লাগে। লাস্ট পয়েন্ট, ওয়েল অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন। এটা কি, সেটা হচ্ছে যেটা এটা এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কমান্ডার্সদের জন্য, যারা ওখানে রেস্কিউ কমান্ডার থাকছে, সেটা হচ্ছে ওয়েল অ্যাসেসমেন্ট। হয়েছেটা কি, যেটা আমরা বাংলায় বলি একটা কোয়েশ্চেন, যে আসলে হয়েছেটা কি, এই জিনিসটা মাথায় পুরো সিচুয়েশনটা সম্বন্ধে একটা পিকচার মাথার মধ্যে তৈরি করা, যে আমার এই হয়েছে, তার জন্য আমাকে এই ইকুইপমেন্ট নিয়ে যেতে হবে এবং সেটাকে আমি এইভাবে কমপ্লিট করব। পুরো ব্যাপারটা
একটা খুব ভালো রকম ক্লিয়ার পিকচার মাথার মধ্যে তৈরি করতে হবে। নেক্সট, এটা একটা শর্ট আমরা বলি লাস্ট রেস্কিউর ক্ষেত্রে। লাস্ট একটা কি করবো আমরা, দেখা যাচ্ছে মানে এক একটা লেটার এক একটা ওয়ার্ড ইন্ডিকেট করে, এটা রিমাইন্ডার আর কি, যে লোকেট, অ্যাক্সেস, স্টেবিলাইজ, ট্রান্সপোর্ট। লোকেট করো কোন জায়গায় ভিকটিম আছে, অ্যাক্সেস সেখানে পৌঁছো, স্টেবিলাইজ ভিকটিম কন্ডিশনকে স্টেবিলাইজ করো, দেন ট্রান্সপোর্ট, তাকে সেফ জায়গায় নিয়ে এসো। তো এটাকে আমরা শর্টে লাস্ট বলি। নেক্সট, এটা হচ্ছে একটা কোশ্চেন, একটা রেস্কিউয়ার সেই জায়গায় যাওয়ার আগে তার নিজেকে করা উচিত। এই কোশ্চেনগুলো করলে বা এই কোশ্চেনগুলো মাথার মধ্যে থাকলে সে ভুলবে না কোনো জিনিস, ভোলার চান্সটা থাকবে না। তো ফার্স্ট কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট অ্যান্ড পসিবল ওয়ে টু রিচ অ্যাট দ্য ইনসিডেন্ট সাইট। এটা করলে কি হয়, যে নিজে করলে আমি কোন দিক দিয়ে যাব, তো টোটাল ব্যাপারটা, প্ল্যানিং এর ব্যাপারটা চলে আসে। সেকেন্ড, হাউ ক্যান আই অ্যারেঞ্জ টোটাল অপারেশন সেফলি অ্যান্ড কুইকলি। এগুলো একটা ওভারঅল কোশ্চেন, যে তার মধ্যে অনেকগুলো সাবজেক্ট ইনভলভ আছে। সেফলি এবং কুইকলি করার জন্য আমাকে কি কি সিস্টেম ইউজ করতে হবে সেগুলো আগে থেকে নিজেকে জেনে নেওয়া। থার্ড, হাউ ক্যান আই এস্টাবলিশ এ গুড কমিউনিকেশন সিস্টেম। আমি কিভাবে একটা ভালো কমিউনিকেশন সিস্টেম ফ্রম কমান্ডিং স্টেশন টু রেস্কিউ ইনসিডেন্ট প্লেস, দুটোর মধ্যে একটা ভালো কমিউনিকেশন সিস্টেম কিভাবে রেডি করব। একটা জিনিস খেয়াল করো, প্রথম থেকে কিন্তু কমিউনিকেশনটার উপর খুব বেশি জোর দেওয়া হচ্ছে। লাস্ট, হোয়াট ইজ দ্য পসিবল ওয়ে অফ ইভ্যাকুয়েশন। আমি ভিকটিমকে স্টেবিলাইজ করলাম, এরপর স্টেবিলাইজ করার পর তাকে ওখান থেকে সেফ জায়গা বা যেখান থেকে তাকে হসপিটাল বা পুরো তার ট্রিটমেন্ট পাবে সেই জায়গা অবধি নিয়ে আসার জন্য কি কি ওয়ে আনা হবে। এটা হচ্ছে রেস্কিউ লাস্ট এবং মোস্ট ভাইটাল পোর্শন, সেটা হচ্ছে কি, ইভ্যাকুয়েশন। ইভ্যাকুয়েশন মানে হচ্ছে কি, আমি রেস্কিউ, এবারে সবকিছু হয়ে গেছে, রেস্কিউ কমপ্লিট, এরপর আমরা রেস্কিউয়ার ক্যাজুয়ালিটিকে আর ভিকটিমকে সেফ জায়গায় নিয়ে আসবো। একটা ক্রস কান্ট্রি এলাকায় বা হাই অ্যালটিটিউড টেরেনে, যেখানে রোড অনেক দূর, 3 দিন 4 দিন পায়ে হাঁটা রাস্তা বা ওয়েদার কন্ডিশন খারাপ, সেখানে ইভ্যাকুয়েশন একটা মোস্ট ডেঞ্জারাস এবং বহুত টেকনিক্যালি চ্যালেঞ্জেস কাজ। তো এখানে দুটো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে হোয়েন সাবজেক্ট কন্ডিশন ইজ স্টেবল। স্টেবল বলতে এখানে কি বলা হচ্ছে, যে তার মেডিকেল কন্ডিশন, সে এখন ঠিক আছে, সে কি কথা বলতে পারছে, বা সে একটু যদি লেট হয়, কোনো একটু সময় বেশি লাগে, তাকে নিয়ে যেতে গেলে তার তো কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে না। এই জিনিসগুলো দেখে তার কন্ডিশনটা কিরকম, মেডিকেল কন্ডিশনটা, সেটা চেক করো। আর সেকেন্ড হচ্ছে কন্ডিশন ইজ নট স্টেবল, মানে তার ব্রেন ইঞ্জুরিজ হচ্ছে, তার কোনো সেন্স নেই, তার কথাবার্তা বলতে পারছে না, অর সেন্সলেস, বা ব্লাড লস হয়েছে খুব বেশি। তো এই ধরনের যে কন্ডিশনগুলো, তাতে কুইক ইভ্যাকুয়েশনের দরকার হয়, মানে টাইমটা তখন খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। তো সেই ধরনের ইভ্যাকুয়েশন যখন করতে হয়, তখন সেটাকে মানে মেনলি হেলিকপ্টার রেস্কিউ করা হয়। তো এই দুটো কন্ডিশনকে আমরা ধরে নিয়েছি এভিকুয়েশনের ক্ষেত্রে, মানে এই দুটো কন্ডিশন দেখে আমরা ইভ্যাকুয়েশন প্রসেসটাকে ভ্যালুয়েট করি, যে কিভাবে ইভ্যাকুয়েশন করব। এরপরে আসছে টাইপ অফ ইভ্যাকুয়েশন। টাইপ অফ ইভ্যাকুয়েশনে দুটো পার্ট, আমরা দুভাবে ইভ্যাকুয়েট করতে পারি। একটা অন ফুট বা ক্রস কান্ট্রি মুভমেন্ট, স্ট্রেচারকে, ক্যাজুয়ালিটিকে স্ট্রেচারের উপর চাপিয়ে তাকে সবার কাঁধে চাপিয়ে আমরা অনেক কিলোমিটার হেঁটে কোনো সেফ জায়গায় নিয়ে গেলাম। রিসেন্টলি একটা ঘটনা এই মাসেই হয়েছে, সেটা হচ্ছে এটা আমাদের এইদিকে মেরথি পিথোরাগড় ভ্যালিতে, আমাদের বর্ডার এরিয়ার পাশে একটা গ্রামে এক মহিলা, তার পা ভেঙে যায় এবং তাকে আমাদের ওখানকার যারা পোস্ট ছিল, আইটিবিপি পোস্টের সবাই মিলে 27 জন জওয়ান মিলে তাকে কাঁধে চাপিয়ে অলমোস্ট 40 কিলোমিটার ট্রেকিং করে তাকে সেফ হসপিটাল জায়গায় নিয়ে আসে। তো এটা হচ্ছে কি, অন ফুট অর ক্রস কান্ট্রি মুভমেন্ট। এটা একটা এক্সাম্পল যেটা এই মাসেই হয়েছে লাস্ট। এর পরে আসছে একটা মোস্ট কমপ্লেক্স সিস্টেম, কিন্তু মোস্ট দরকারি জিনিসও, সেটা হচ্ছে ইনভলভমেন্ট অফ চপার আর হেলিকপ্টার। চপার অ্যান্ড হেলিকপ্টার, এই এই হেলিকপ্টারকে যখন আমরা রেস্কিউর মধ্যে ইনক্লুড করে দেবো, তখন কিন্তু তার এক্সপার্টিস খুব বেশি দরকার হয় রেস্কিউয়ারদের জন্য। কারণ হেলিকপ্টার আসবে, তার মানে অনেক ব্যাপার আছে, নেক্সট স্লাইডে আসলে আমি বলছি।
আচ্ছা, প্রথমে একটা পিকচার যে কি ধরনের অন ফুট বা ক্রস কান্ট্রি মুভমেন্ট করা হয় স্ট্রেচারের উপর। এখানে দেখা যাচ্ছে যে রেস্কিউয়াররা তার কাঁধে চাপিয়ে স্ট্রেচারে ক্যাজুয়ালিটিকে নিয়ে হেঁটে যাচ্ছে। তো এটা একটা নর্মাল ব্যাপার, সবাই এটা বোঝে। এটা তখনই সম্ভব যদি সেরকম ডিস্টেন্স কম থাকে, পেশেন্ট কন্ডিশন যেটা আছে সেটা স্টেবল থাকে, আর নিজের মতো ট্রেন থাকে, মাঝখানে কোনো রিভার ক্রসিং নেই বা কিছু নেই, প্রবলেম নেই বেশি, তখন এটা সম্ভব। এরপর আসছি কমপ্লেক্স সিস্টেমে, মিনস ইনভলভমেন্ট অফ চপার অর হেলিকপ্টার। হেলিকপ্টার একটা আনস্টেবল প্ল্যাটফর্ম। প্রথমেই আমি বলে দিই, হেলিকপ্টারকে দেখে যতটা স্টেবল মনে হয় হেলিকপ্টার কিন্তু নয়, সে খুব রিক্সি। একটা হেলিকপ্টার যখন মাথার উপরে এসে হাওয়ার করে বা এক জায়গায় হাওয়ার মধ্যে ভেসে থাকে, সে খুব আনস্টেবল তখন। তাই একটা হেলিকপ্টারের নেচার, তার স্টেবিলাইজ কন্ডিশন বা কোন হেলিকপ্টার রেস্কিউ করতে আসছে সেই হেলিকপ্টারের সার্ভিস সিলিং, মানে সে কতটা অ্যালটিটিউড অবধি রেস্কিউ করতে পারে, তার আসার জন্য কি ধরনের ওয়েদার দরকার হয়, তার জন্য কমফোর্টেবল ওয়েদার, এসব মানে হেলিকপ্টারের টাইপ অফ হেলিকপ্টার এবং তার ব্যাপারে নলেজ, এগুলো একটু বেশি দরকার হয়, তাহলে সেফলি রেস্কিউটা অর্গানাইজ করা যায়। তো এর হেলিকপ্টার রেস্কিউর তিনটে পার্ট। একটা, মেকিং টেম্পোরারি হেলিপ্যাড। এখানে যেখানে লেখা আছে তার নিচে একটা ছবি দেওয়া আছে, দেখা যাচ্ছে কিছু পাথর জড়ো করে একটা কোনো রকমের হেলিপ্যাড বানানো হয়েছে। তো এটা একটা কি, যে আমরা একটা ছোট্ট মতো হেলিপ্যাড বানালাম, যেখানে বানানোর কন্ডিশন আছে, যেখানে হেলিকপ্টারটাকে আমরা টেম্পোরারি ল্যান্ড করাতে পারবো, সেখান থেকে হেলিকপ্টার ভিকটিমকে নিয়ে যাবে। সেকেন্ড, বাই ইউজিং হেলিকপ্টারস উইঞ্চ সিস্টেম। কিছু কিছু হেলিকপ্টারে, মেনলি রেস্কিউ হেলিকপ্টারে, একটা উইঞ্চ মোটর বাইরের দিকে লাগানো থাকে, যেটা আমি পরে আসবো। সেটা দিয়ে সে ক্যাজুয়ালিটিকে নিজেই টেনে উপরে তুলতে পারে, তো সেটাকে উইঞ্চ সিস্টেম বলে। তো সেটাকেও ইউজ করা যায়, তো সেটাও হচ্ছে সেকেন্ড অপশন। থার্ড, লং সিলিং। লং সিলিং টেকনিক, এটা পুরোটাই পাইলটের স্কিলের উপর ডিপেন্ড করে। এবং এক্ষেত্রে কি করা হয়, একটা রোপের হেলিকপ্টারের নিচে একটা লম্বা রোপ বেঁধে দেওয়া হয় এবং তার নিচে ক্যাজুয়ালিটিকে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়। এবার আমি প্রত্যেকটা এই সিস্টেমের ডিটেলস আসছি। এবার হচ্ছে মেকিং অফ টেম্পোরারি হেলিপ্যাড। এবার হেলিপ্যাড বানানো একটা নিজেই একটা বিশাল সাবজেক্ট, তার মধ্যে থেকে আমি কিছু পয়েন্ট দিচ্ছি, কারণ সবাই তো আর সব কিছু এক্সপার্ট হওয়া সম্ভব নয়। বাট মাউন্টেনে আমরা যাই, তো আমাদের কিছু বেসিক জিনিস জেনে রাখা দরকার, যেটা সব ক্ষেত্রে কোনো কারণে কোনো কিছু কারণে আমাদের দরকার হলে যেন করতে পারি। এগুলো একদম বেসিক নিড, যেগুলো একটা হেলিপ্যাড বানানোর জন্য, সেগুলো আমরা করছি। তো ফার্স্ট পয়েন্ট কি, মেক শিওর দ্যাট দ্য প্লেস হুইচ ইজ সিলেক্টেড ফর হেলিপ্যাড মাস্ট বি ফ্ল্যাট. If not, then try to make it flat. The angle of the surface should not more than 2 degree. মানে কি, আমরা একটা মেজারমেন্ট আছে, একটা হেলিকপ্টার যেখানে ল্যান্ড করবে বা তার যেখানে হুইল বা স্কি, এই দুটো যেখানে টাচ করবে আর কি, সেই জায়গাটা যেন অলমোস্ট ফ্ল্যাট হয় সবসময়, এবং সেটা সুইটেবল একদম ভালো হয় সেটা যদি তার অ্যাঙ্গেলটা 2 ডিগ্রির বেশি না হয়। 2 ডিগ্রি মানে তার হরাইজেন্টাল লাইন পজিশন থেকে 2 ডিগ্রি যে কোনো একদিকে সে যেন, তার বেশি যেন না হেলে থাকে, না হলে পাইলটের জন্য খুব মুশকিল হয়ে যায় হেলিকপ্টারকে সেখানে ল্যান্ড করা। সেকেন্ড পয়েন্ট, সারফেস টু মেক সারফেস অফ দ্য হেলিপ্যাড মাস্ট বি স্টেবল। যেটা হেলিকপ্টার যেখানে নামবে সেখানে জায়গাটা যেন নরম না হয়, মানে স্টেবল, কোনো সেখানে নামলো বা নুড়ি পাথর না থাকে যার উপরে নেমে পিছলে যাওয়ার চান্স থাকে হেলিকপ্টারের স্কিড বা হুইলের, তো সেই জিনিস যেন না থাকে। অ্যান্ড ইন হাই মাউন্টেন ইফ দেয়ার ইজ স্নো দেন বিট ইট প্রপারলি। অনেক সময় কি হয়, হেলিকপ্টারের একটা ওয়েট আছে, সে একটা মানে প্রায় 1 টন, অ্যাপ্রক্স 1 টন, 1.5 টন এরকম ওজন হয়, ডিপেন্ড করছে তার টাইপ অফ হেলিকপ্টার। তো সেখানে যদি আমরা সারফেসটা যেখানে হেলিকপ্টার ল্যান্ড করাবো, সেই হেলিপ্যাডটা যদি আমরা প্রপারলি স্নোতে বিট করে না বানাই, সব স্নোতে সে যদি নেমে যায়, তখন হবে কি, হঠাৎ দুটো স্কিয়ের একটা যদি আনস্টেবল স্নোয়ের উপর পড়ে এবং সেটা যদি বেশি ডেপথে চলে যায়, তো হেলিকপ্টারের অ্যাঙ্গেল চেঞ্জ হবে এবং সেটা একটা মেজর ক্যাটাস্ট্রফিতে পরিণত হবে এবং হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হবে। সেই জন্য সেই জায়গাটা প্রপারলি বিট করে যেন রেডি করা হয় আগে থেকে। থার্ড, লুজ আইটেম, স্মল রক, আনকয়েলড রোপ মাস্ট নট প্রেজেন্ট অ্যাট হেলিপ্যাড।
লুজ আইটেম মানে কি, আমি সেই জায়গায় হেলিপ্যাড বানিয়েছি এবং সেখানেই হয়তো ক্যারাবিনার ফেলে রেখেছি, বা কারো টুপি পড়ে আছে, হেলমেট পড়ে আছে, বা আদার্স যে কোনো ইকুইপমেন্ট হতে পারে, সেগুলো সেখানে কোনো অ্যাঙ্কার নেই, নর্মালি পড়ে আছে। ছোট পাথর, একদম ছোট ছোট পাথর যেগুলো খুব বেশি ওজন নয় সেগুলো, কিংবা আনকয়েল রোপ, রোপটা কয়েল করিনি, এমনিই রাখা আছে। এতে হয় কি, হেলিকপ্টার কিন্তু কখনোই তার ইঞ্জিন শাটডাউন করবে না যখন টেম্পোরারি হেলিপ্যাডে ল্যান্ড করবে। এতে কি হয়, এবং সে চেষ্টা করে একটা ওয়েট সবসময় তার মেন রোটার, যেটা উপরে যার মেন ব্লেড, তার উপরে রাখা। এতে একটা কনস্ট্যান্ট উইন্ড ফ্লো এবং সেটা খুব বেশি নিচের দিকে থাকে, এবং সেই যে উইন্ড ফ্লোটা, তার কারণে ওখানে একটা ভর্টেক্স তৈরি হয়। এটা ভর্টেক্স একটা নিজেই, যেটা আমরা জলে ঘূর্ণি বলি বাংলায়, একটা হাওয়ার ঘূর্ণি তৈরি হয় তার রোটারের নিচে। এটাতে নিচে যে হালকা বা যেগুলো আমরা আনকয়েল রোপ রেখেছি, সেগুলো কিন্তু উড়ে যেয়ে ওই রোটারের সাথে জড়িয়ে যেতে পারে, তাতে সেম জিনিস অ্যাক্সিডেন্টের চান্স থাকে। তো সেই জিনিসগুলো যাতে না থাকে, তাই আমরা সেগুলো সেখানে রাখবো না, সরিয়ে রাখবো। তারপরে পয়েন্ট, দ্য এইচ মার্ক অফ দ্য হেলিপ্যাড শুড বি মার্ক প্রপারলি। এটা যদি সম্ভব হয় করে দেওয়া ভালো, কারণ এইচ মার্কটা অনেক সময় মাউন্টেনে সম্ভব হয় না, আমরা সেটা অনেক রকম ভাবে করতে পারি। তাতে বড় কিছু পাথর দিয়ে মার্ক করতে পারি শোনের উপরে, বা কোনো কালার্স দিয়ে করতে পারি, বা যে কোনো কাপড় দিয়ে করতে পারি, জাস্ট পাইলটকে ইন্ডিকেশন দেওয়ার জন্য যে আমরা কোন জায়গাটায় ঠিক মার্ক করেছি, যাতে সে উপর থেকে ভালোভাবে দেখতে পায়। লাস্ট, দ্য টেক অফ অ্যান্ড ল্যান্ডিং অ্যাপ্রোচ ডাইরেকশন শুড নট হ্যাভ এনি অবস্টিকেল। যেটা হেলিপ্যাড আমরা বানিয়েছি, একটা হেলিকপ্টার হাই অ্যালটিটিউডে যখন আসছে, মানে হাই অ্যালটিটিউড আমি ধরছি অ্যাবাভ 9,000 ফিট, অ্যাবাভ 9,000 ফিটে যখন একটা হেলিকপ্টার আসে, জেনারেলি তাকে হাওয়ার করতে খুব মুশকিল হয়। তো সে চেষ্টা করে যে ল্যান্ডিং এবং অ্যাপ্রোচ ডাইরেকশনে সে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড মার্চ করে, স্ট্রেট উপরে যাওয়ার জন্য তার জন্য প্রবলেম হয়। সে করতে পারে সেটা, কিন্তু সে চেষ্টা করে যে এটাকে অ্যাভয়েড করার জন্য। সেই জন্য যেখানে আমরা হেলিপ্যাডটা বানাবো, তার আশেপাশে যেন কোনো বড় দেওয়াল বা বিশাল কোনো রক কোনো সাইডে যাতে না থাকে, একটা ক্লিয়ার, চারদিকে ক্লিয়ার, 360 ডিগ্রি ক্লিয়ার, অলমোস্ট 360 ডিগ্রি না হলেও 180 ডিগ্রি ক্লিয়ার যেন স্পেস হয়। তো এগুলো আমি যে বলছি, এগুলো বোঝা খুব একটু মুশকিল হবে যতক্ষণ না প্র্যাকটিক্যালি কাউকে সেখানে দাঁড়িয়ে দেখানো হচ্ছে। তাই আমি এটা বলছি, যদি একটু কনসেপ্টটা কারো মাথায় ক্লিয়ার হয়, অল্প হলেও সেটা অনেক। এবার যেটা আসছে সেটা হচ্ছে হেলিকপ্টার উইঞ্চ সিস্টেম। এই পিকচারটা যদি দেখতে পাচ্ছ সবাই, তাতে একটা হেলিকপ্টার, তার পাশে একটা লম্বা ডান্ডার মতো বেরিয়ে আছে, যেটাকে আমরা বলি উইঞ্চ বুম টেকনিক্যাল টার্মে। সেই বুমের মাথায় উইঞ্চ মোটরটা লাগানো আছে, তার থেকে একটা তার নিচে ঝুলছে দেখতে পাচ্ছ, সেটা একটা স্টিল কেবল হয়। সে সেটা ওই মোটর দিয়ে নিচে নামে, এবং জাস্ট যেরকম করে ক্রেন, আমরা যে কোনো ক্রেন আমরা দেখি যে কোনো জিনিসকে, কোনো ভেহিক্যালকে টেনে উপরে তোলে, সেম সে টেনে ভিকটিমকে উপরে তুলে নিয়ে আসে। এতে একটা রেস্ট্রিকশন চলে আসে, সেটা কি, সেটা হচ্ছে ওই কেবেলটার একটা রেস্ট্রিকশন আছে, কেবেলটা কত বেশি লম্বা হয় না, তার জন্য তাকে সেই হাইটটা সবসময় সে যদি না পায়, তাহলে উইন্ড সিস্টেম ইউজ করতে পারবে না। এরপরে যেটা কন্ডিশন আসছে, তার আগে আমি দেখিয়ে দিই, একটা উইন্ড সিস্টেমের একটা ছোট্ট ভিডিও আছে। যদি ভিডিও আমি রাজেশ দা আমার মনে হলো বললো যে আমার এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু এটা দেখতে অসুবিধা হচ্ছে, তবু আমি ভিডিওটা প্লে করছি, যদি দেখতে পাওয়া যায় তাহলে এটা অনেক সুবিধা হবে। এটা একটা উইন্ড সিস্টেমের ভিডিও, রেস্কিউ। অডিওটা একটু কম করে দিচ্ছি, অডিওটা বন্ধ করে দিলাম আমি এই জন্যই, যাতে আমার কথাগুলো শুনতে পাওয়া যায়। এখানে নিচে দেখা যাচ্ছে যে ভিকটিমকে রেস্কিউয়াররা অলরেডি আগে থেকে রেডি করে রেখেছে, এবং তাকে পুরো উপর থেকে কেবল নিচে চলে এসছে, যেটা স্টিল কেবল উইঞ্চ থেকে নামিয়েছে, এবং রেস্কিউয়াররা সেটা রেডি করছে এবারে তাকে লাগানোর জন্য। এবং হেলিকপ্টার, এই সময় হেলিকপ্টার সব থেকে বেশি আনসেফ, পাইলটকে প্রচুর জোর লাগাতে হয় এক জায়গায় হেলিকপ্টারটাকে স্টেবল রাখার জন্য। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে হয়। এবং নিচে একটা ডাউন উইন্ড ফোর্স দেখা যাচ্ছে, তাতেও অনেক প্রবলেম হয় রেস্কিউয়ারদেরকে কাজ করতে। তো এখানে দেখা যাচ্ছে লাগিয়ে দিয়েছে, এবার সে স্ট্রেচারকে উপরে তুলছে। এই সময় একটা রোপ নিচে বাঁধা আছে দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি গাইড লাইন। গাইড লাইন কি করে,
যে স্ট্রেচারটা উপরে রোটারের যে হাওয়া হেলিকপ্টারের, তার কারণে স্ট্রেচার কিন্তু ঘুরতে শুরু করতে পারে এবং সেটা একটা ইনফিনিটি সার্কেলে চলে যাবে, তাতে ক্যাজুয়ালিটির মাথায় ব্লাড চলে যেতে পারে এবং তাতে আরো খারাপ কন্ডিশন হবে। সেই স্পিনিং এফেক্টটাকে স্টপ করার জন্য এই গাইডলাইনটা ইউজ করা হয়। এখানে দেখা যাচ্ছে উপরে টেনে তুলে নিল, উপরে পৌঁছে গেছে হেলিকপ্টার অব্দি। পৌঁছানোর পর ভেতরে ক্যাজুয়ালিটিকে নিয়ে নিয়ে যেটা গাইডলাইন, সেই গাইডলাইনটা এরপর যে উপরে হেলিকপ্টারে আছে ফ্লাইট গানার বলে, গানার সেটা খুলে নিচে ফেলে দেবে। সে এটা ড্রপ করলো, এবার সে হেলিকপ্টার মার্চ করতে পারে। এখানে একটা খেয়াল রাখতে হবে যে যেটা আমরা গাইড লাইন বেঁধে রেখেছিলাম, সেই গাইড লাইনটা নিচে যেন কোথাও অ্যাঙ্কার না থাকে। সবসময় সেই রোপটা ফ্রি থাকতে হবে, কোনো কিছুর সাথে যেন অ্যাঙ্কার না থাকে। নাহলে যদি এমার্জেন্সিতে হেলিকপ্টার স্টেবল না হয়, সে মুভ করে অন্যদিকে উড়ে চলে যেতে চায়, সেই রোপটা যেন তাতে বাধা না হয়ে যায়। তো এটা শেষ হলো। এরপরে যেটা আসছি, উইং সিস্টেম আশা করি একটু বোঝা গেছে কি হয়। নেক্সট যেটা স্লাইড, এখানে আসছি যে এবারে যে আমরা উইঞ্চ করব তার জন্য কি কি পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যে হেলিকপ্টারটা উইঞ্চ করাতে গেলে আমাদেরকে কি কি লাগবে। ফার্স্ট পয়েন্ট কি, অলওয়েজ ট্রাই টু কিপ সাবজেক্ট অ্যাওয়ে ফ্রম রক ওয়াল, ক্লিপ অর অবস্টিকেল। চেষ্টা করতে হবে, এখানে তুমি আগের ভিডিওটাতে দেখা গেল যে ক্যাজুয়ালিটিকে একটা ফাঁকা জায়গার মধ্যে এনে রাখা হয়েছিল। তাই যদি ক্যাজুয়ালিটি বা ভিকটিম কোনো জায়গায়, কোনো কমপ্লেক্স জায়গাতেও পড়ে থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে একটা ফাঁকা জায়গার মধ্যে নিয়ে আসা। সেই জায়গার আশেপাশে যেন কোনো ওয়াল, ক্লিপ বা অবস্টিকেল না থাকে, হেলিকপ্টার যেন ফ্রিলি তার মধ্যে মুভ করতে পারে। তাহলে ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড, সাবজেক্ট মাস্ট বি রেডি ফর উইঞ্চিং বিফোর অ্যারাইভেল অফ দ্য হেলিকপ্টার। হেলিকপ্টার ওখানে আসার আগেই কিন্তু সাবজেক্টকে স্ট্রেচারে পৌঁছে রাখা, তাকে প্যাক করা, প্রপারলি স্ট্র্যাপ করা, মানে বেঁধে দেওয়া, যাতে সে কোনো কারণে স্ট্রেচার থেকে আউট না হয়ে যায়। স্ট্রেচারটাকে উইঞ্চিং এর জন্য যে লাইনগুলো দরকার হয় সেগুলোকে অ্যাটাচ করা, পুরো সিস্টেমটাকে রেডি করে রাখা, যে হেলিকপ্টার আসার পর, যেহেতু আমি বলেছি হেলিকপ্টার যখন হাওয়ার করে বা এক জায়গায় দাঁড়িয়ে ওড়ে স্টিল, তখন সে খুব তার জন্য প্রবলেম। তো সেটা যাতে বেশি না হয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করার জন্য আগে থেকেই রেডি করে রাখতে হয়। থার্ড, ইফ সাবজেক্ট কন্ডিশন ইজ ক্রিটিক্যাল দেন ইউজ স্ট্রেচার অ্যান্ড মেক ইট রেডি। এটা একটা অন্য পয়েন্ট বলা হয়েছে, যে অনেক সময় কি হয়, আমরা স্ট্রেচারটা যেটা ইউজ করি, এটা ইউজ তখনই করি যদি সাবজেক্টের কন্ডিশনটা ক্রিটিক্যাল থাকে। যদি সাবজেক্ট ঠিক থাকে, তার একটা পা ভেঙেছে হয়তো, তার স্পাইনাল ইনজুরি নেই, হেড ইনজুরি নেই, তাকে আমরা কোমরে সিট হার্নেসের উপর ঝোলাতে পারি, তাহলে তাকে আমরা খালি কোমরে সিট হার্নেসে উইন্ড সিস্টেমটা লাগিয়ে উপরে তুলে নিতে পারি, তার জন্য স্ট্রেচারের দরকার হবে না। বাট যদি কন্ডিশনটা খারাপ হয়, তাকে স্ট্রেচারের জন্য দরকার হয়, তখন স্ট্রেচার ইউজ করা উচিত, তাকে এমনি ঝোলানো উচিত না, খাস করে যদি তার স্পাইনাল ইনজুরি থাকে। ওকে, এটা গেল উইং সিস্টেম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইউজ অফ বা ইউজিং লং স্লিং টেকনিক। এটা কখন ইউজ করা হয়, এটা হচ্ছে প্রথম দুটো টেকনিক। ফার্স্ট টেকনিক কি ছিল, সেটা হচ্ছে মেকিং অফ হেলিপ্যাড, একটা হেলিপ্যাড বানিয়ে ক্যাজুয়ালিটিকে নিয়ে যাওয়া। সেকেন্ড, একটা উইঞ্চ সিস্টেমের মাধ্যমে, হেলিকপ্টারের উইঞ্চ মোটরের মাধ্যমে ক্যাজুয়ালিটিকে ক্রেনের মতো উপরে তুলে নিয়ে যাওয়া। এই দুটো সিস্টেম যেখানে হচ্ছে না, এই দুটো সিস্টেম কোথায় হবে না তার আগে একটু বলে দিই। সেটা হচ্ছে কোনো রকি ওয়ালের মাঝখানে বা কোনো দুটো ন্যারো ভ্যালির মাঝখানে কোনো ক্যাজুয়ালিটি আছে। ন্যারো ভ্যালি মিনস এতটাই ন্যারো ভ্যালি যে হেলিকপ্টার তার উইঞ্চ কেবেলকে পুরো নামিয়ে দেওয়ার পরও সে এতটা নিচে নামতে পারছে না যে কেবেলটা ভিকটিম অব্দি পৌঁছয়, আর হেলিপ্যাড তো নেই, সে সেখানে নামতে পারছে না। তখন কি করে, যতটা দরকার সে যতটা হেলিকপ্টার নিচে নামতে পারছে ততটা, তারপর সেখান থেকে ক্যাজুয়ালিটি অবধি যতটা ডিস্টেন্স, সেই লম্বার একটা রোপ তাতে লাগানো হয়। সেই রোপটা হেলিকপ্টারের নিচে একটা সেন্ট্রাল গ্র্যাভিটেশনাল পয়েন্ট থাকে, যেটাকে লোড পয়েন্ট বলি আমরা। সেই লোড পয়েন্টে অ্যাটাচ করে সেই রোপটাকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়। সেটা ক্যাজুয়ালিটি বা ভিকটিমের সাথে অ্যাটাচ করে তাকে আর হেলিকপ্টার অবধি টেনে তোলা হয় না। হেলিকপ্টার তাকে জাস্ট দড়িতে যেরকম বেঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়, ওকে এরকম বেঁধে ঝুলিয়ে হাওয়াতে উড়িয়ে নিয়ে যেয়ে এক জায়গায় নামায়।
এটার একটা এরপরে ভিডিও দেখাচ্ছি যাতে বোঝা যাবে যে লং সিলিং টেকনিক কিরকম হয়। যদি ভিডিওটা দেখা যায়, যেমন নেটওয়ার্কের জন্য হয়তো প্রবলেম হচ্ছে, যদি দেখা যায় তাহলে খুব ভালো। এখানে দেখা যাচ্ছে দূর থেকে ভিডিওটা শর্ট করা। এই ভিডিওটা ইনফ্যাক্ট আমাদের নিজেদের টিমের রেস্কিউর ছবি, এবং এটা কোনো নেট থেকে নেওয়া নয়, এটা আমাদের নিজস্ব তোলা ছবি। এখানে দেখা যাচ্ছে হেলিকপ্টারের নিচে, যদি দেখতে পাচ্ছ সবাই, যখন কাছে আসবে ভালো করে দেখা যাবে লং সিলিং এর নিচে যে ক্যাজুয়ালিটি তাকে বাঁধা আছে, এবং সে ক্রিটিক্যাল কন্ডিশনে নেই, তাই তাকে স্ট্রেচার ইউজ করা হয়নি। তুলে তাকে নিয়ে আসা হচ্ছে। ক্যামেরা জুম আউট করলে পরিষ্কার দেখতে পাবে। হ্যাঁ, এইবার আমার মনে হয় নেটের ডিস্টার্বের জন্য একটু স্লো আসবে, বা জিনিসটা বুঝতে সুবিধা হবে এটা দেখার পর। যদি কিছুটাও কেউ দেখতে পায়, এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে যে একটা হেলিকপ্টার তার নিচে লং সিলিং এর নিচে ক্যাজুয়ালিটিকে ঝুলিয়ে রেখেছে, এবং সে ধীরে ধীরে এবারে যে এখানেও একটা টেম্পোরারি হেলিপ্যাড বেস ক্যাম্প বানানো আছে, সেখানে সে নামাচ্ছে, যেখান থেকে সে হেলিকপ্টারের ভিতরে তাকে চাপাতে পারবে এবং ফার্দার আগে নিয়ে যেতে পারবে। এখানে একজন সিগন্যালার, সে পাইলটকে সিগন্যাল দিচ্ছে, কারণ পাইলট দেখতে পায় না যে ক্যাজুয়ালিটির কন্ডিশন কি, গ্রাউন্ড থেকে সে কতটা উপরে আছে। তো সে সিগন্যালারকে দেখতে পায়, সিগন্যালার তাকে সিগন্যাল দিলে সে সেই মতো কাজ করে। সিগন্যালার সবসময় 2 o'clock আর 10 o'clock-এ থাকে। এখানে দেখা গেল ক্যাজুয়ালিটি তাকে নামিয়ে দিয়েছে রোড থেকে ডিটাচ করার পর। এবারে সিগন্যালার তাকে সিগন্যাল দিল, সে এবারে হেলিকপ্টার সেফলি যে কোনো জায়গায় যেতে পারে। তো এটা গেল লং সিলিং। এরপর এই তো পুরো মোটামুটি একটা ওভারঅল আইডেন্টিটি। এরপর যেটা আসছে, এই যে টেকনিক্সগুলো গেল, এগুলো কিন্তু টোটাল ওয়ার্ল্ডের জন্য সব রকম, বাট আমাদের ক্ষেত্রে ইন্ডিয়াতে রেস্কিউ এত ইজি নয়। মাউন্টেন রেস্কিউ অ্যাট ইন্ডিয়ান হিমালয়, আমি এটা এই জন্য লিখেছি যে পুরো ওয়ার্ল্ড একদিকে যায়, আর আমাদের ইন্ডিয়াতে রেস্কিউর জন্য প্রবলেম আলাদা। তার জন্য কিছু প্রবলেম আছে, তো সেগুলো আমি একটা স্লাইডে মেজর পয়েন্টগুলো লেখা। আমাদের ইন্ডিয়ান হিমালয়াসে প্রবলেমস অ্যান্ড ডিফিকাল্টিস, এটা আমি এই জন্য বলছি যে এটাই আমাদের মেন আর কি। অ্যাকচুয়ালি আগে একটা সিস্টেম, যে যা আমি বললাম আগের পুরোটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেস্কিউতে কি হওয়া উচিত, এবং সেগুলোর জন্য কি কি দরকার, সেগুলো সবার মাথায় একটা যাতে ক্লিয়ার পিকচার তৈরি হয়, বা করতে গেলে কি কি লাগে। এরপরে যেটা অ্যাকচুয়ালি গ্রাউন্ডে আমরা যে প্রবলেমটা ফেস করি, যেহেতু আমরা এখানকার ইন্ডিয়াতে আছি, আমাদের ইন্ডিয়ান হিমালয়াসে আমরা ট্রেকিং করি বা এক্সপিডিশন করি, এখানে যে প্রবলেমগুলো হলে আমাদেরকে কি প্রবলেম ফেস করব সেটা দেখা যাবে রেস্কিউর ক্ষেত্রে। প্রথম হচ্ছে ভাস্টনেস অফ দ্য হিমালয়াস। আমাদের ইন্ডিয়ান হিমালয়াস এত বিশাল যে কোনো একটা রেস্কিউ টিমের পক্ষে কোনো একটা জায়গায় থেকে রেস্কিউ কন্ডাক্ট করা সম্ভব নয়। কোন জায়গায় কখন কল আসবে, একটা বিশাল এরিয়া। তো সেই জন্য তার মধ্যে পয়েন্টগুলো আসি, তারপর ডিসকাস করছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনঅ্যাডিকুয়েট রোড কমিউনিকেশন। সবাই জানা যে হিমালয়ান টেরেনে আমাদের রোড কমিউনিকেশন কিন্তু সব জায়গায় ভালো নয়, যে ইজিলি আমরা একটা অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছতে পারবো। থার্ড, ডিফিকাল্ট টেরেন অ্যান্ড ওয়েদার। এটা সবাই জানে যারা ট্রেকিংয়ে যায়, যে আমাদের হিমালয়ানের টেরেন কীরকম, খুব ডিফিকাল্ট। ওয়েদারের কোনো ঠিক নেই, কখনো কখনো 3 দিন টানা বরফ পড়ছে, কখনো ব্লিজার্ড চলছে, বা অনেক কিছু। তো সেই কারণে এটাও একটা ডিফিকাল্টি। ল্যাক অফ কমিউনিকেশন সিস্টেম, এটা হচ্ছে একটা মেজর প্রবলেম আমাদের ইন্ডিয়ান রেস্কিউর ক্ষেত্রে। সেটা কি, আমরা রেস্কিউ কখন করব? রেস্কিউ আমরা তখনই করব যখন আমরা জানতে পারবো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্ডিয়াতে মোবাইল কমিউনিকেশন মাউন্টেনে, যেখানে আমরা ট্রেকিংয়ে বা এক্সপিডিশনে যাই, অলমোস্ট নেই। 99.99% জায়গায় মোবাইল কমিউনিকেশন নেই। অতএব মোবাইল ফোনে যে আমি একটা 108 কল করব বা 109, যেগুলো আমরা হিমাচল উত্তরাখণ্ডে হেল্পলাইন কল করব, কোনো উপায় নেই। কমিউনিকেশন সিস্টেমের এই একটা প্রবলেম। সেকেন্ড যেটা কমিউনিকেশন প্রবলেম, সেটা হচ্ছে ইন্ডিয়াতে আমরা ওয়্যারলেস সিস্টেম, লং রেঞ্জ ওয়্যারলেস সিস্টেম ইউজ করতে পারি না। আমরা নর্মালি ইউএচএফ ফ্রিকোয়েন্সি
ফ্রম 126 মেগাহার্জ টু 726 মেগাহার্জ পর্যন্ত আমরা ইউজ করতে পারি। সেই মেগাহার্জের মধ্যে আমরা যতই ইউজ করি সেগুলো লং রেঞ্জ হয় না। এই ফ্রিকোয়েন্সির বাইরে যদি আমরা আদার ফ্রিকোয়েন্সি ইউজ করতে চাই যেগুলো লং রেঞ্জ কমিউনিকেশনের জন্য দরকার, সেগুলোর জন্য স্পেশালি আমাদেরকে পারমিশন নিতে হয় বা তাকে হ্যাম রেডিও লাইসেন্স বা হ্যাম রেডিও অপারেটর লাইসেন্স নিতে হয়। তাকেই সেও আবার পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি তাকে অ্যালট করা হয়, মানে একটা বিশাল কমপ্লেক্স ব্যাপার। সেই জন্য এই কমপ্লেক্স কমিউনিকেশন ইউজ করা যায় না। এবার ধরলাম যে তার কাছে আছেও, কিন্তু সে ইউজ করবে কি করে, সে কাকে ডাকবে? পুলিশ, আর্মি বা আমাদের আইটিবিপি, এই যে গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা ইন্ডিয়ান মাউন্টেনে আমাদের রেস্কিউর জন্য মানে মেনলি আর কি যারা দায়ী, এরা নিজেদের কমিউনিকেশন একটা প্রপার চ্যানেল প্রপার ফ্রিকোয়েন্সিতে করে। সেই ফ্রিকোয়েন্সিটা এতটাই সিক্রেট যে সেটা কাউকে দেওয়া হয় না। এবার কি হলো, যদি আমি সেই ফ্রিকোয়েন্সিটা নাই জানলাম, তাহলে আমি তাকে খবরটা দেবো কি করে? আমার কাছে ওয়্যারলেস সিস্টেম থাকা সত্ত্বেও আমি আর্মিকে খবর দিতে পারবো না বা আইটিবিকে খবর দিতে পারবো না। তাহলে এটা একটা বিশাল বড় একটা গ্যাপ। আর কোনো ডেডিকেটেড ফ্রিকোয়েন্সি ইন্ডিয়াতে নেই যে আমি ওই ফ্রিকোয়েন্সিটা সবসময় সব জায়গায় এমার্জেন্সির জন্য ওপেন আছে। একটা ফ্রিকোয়েন্সি এয়ার অ্যান্ড ল্যান্ডের জন্য ওভারঅল ওয়ার্ল্ডে ইউজ করা হয়, বাট ইন্ডিয়ান হিমালয়েজে সেটা প্র্যাকটিক্যালি আমি গ্রাউন্ড লেভেলে বলছি কোনো লাভ হয় না, কারণ সেরকম রেডিও সিস্টেম ইউজ করাই হয় না যেখানে একটা ফ্রিকোয়েন্সিকে ডেডিকেট করে রাখা আছে রেস্কিউর জন্য, নেই। অতএব এটা একটা বিশাল বড় প্রবলেম, আর যার জন্য আমাদের এখানে রেস্কিউ ইন্ডিয়ান হিমালয়েছে খুব টাফ। একটা সাপোজ গঙ্গোত্রী ভ্যালিতে সব অনেকেই গেছে, ধরলাম একটা টিম ট্রেক করতে গেছে কালিন্দী খালের দিকে। সে কালিন্দী খালের ওখানে যদি তার কোনো প্রবলেম হয়, সে খবর দেওয়ার জন্য তাদের মধ্যে একজনকে পায়ে হেঁটে, অ্যাটলিস্ট একজনকে পায়ে হেঁটে হয় কালিন্দী খাল পেরিয়ে ওইদিকে আমাদের ঘাসতলি পোস্ট যেটা আইটিইপির আছে সেখানে যে খবর দিতে হবে, না হয় এদিক দিয়ে নেমে এসে ভুজবাসাতে খবর দিতে হবে, যেটা কিনা একটা বিশাল বড় টাস্ক। এবং সেটাই মানে সে যদি খুব স্পিডেও আসে তবু তাকে 3-4 দিন লেগে যাবে। তো যদি ভিকটিম বা ক্যাজুয়ালিটির কন্ডিশন এর মধ্যে খারাপ থাকে, তাহলে সে 3 দিন সার্ভাইভ করবে কি করে? তো এই একটা কমিউনিকেশন প্রবলেম যে আছে, ল্যাক অফ কমিউনিকেশন সিস্টেম, এর জন্য আমাদের ইন্ডিয়ান হিমালয়ের রেস্কিউ বা অনেক ক্ষেত্রে ফেলিওর হয়। মানে যে মানুষটার বাঁচার কথা সে বাঁচতে পারে না টাইমলি। এর জন্য আইএমএফ একটা রিসেন্টলি প্রোগ্রাম করেছিল যে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ভাড়া দেওয়ার। আমি জানি না এখন কারেন্ট স্ট্যাটাস কি, কারণ কোভিড-19 লকডাউনের জন্য সেই প্রোগ্রামটা কতদূর আইএমএফ করলো জানি না, বা তাদের ফাইনালাইজ কি হলো। এটা একটা ছিল যে আমাদের এনমার স্যাটেলাইট সেটের যে কমিউনিকেশন সিস্টেম, সেগুলো আইএমএফ থেকে ভাড়া পাওয়ার একটা ব্যাপার চলছিল, যে যারা এক্সপিডিশন টিম যাবে তারা ভাড়া নিয়ে যাবে, যে যাতে কোনো প্রবলেম হলে সে স্যাটেলাইট কমিউনিকেশন থ্রু খবর দিতে পারে। তো সেটা জানি না এখন কারেন্ট স্ট্যাটাস কি। সেকেন্ড লাস্ট, নো ডেডিকেটেড মাউন্টেন রেস্কিউ অর্গানাইজেশন। কোনো ডেডিকেটেড মাউন্টেন রেস্কিউ অর্গানাইজেশন নেই। পুরো হিমালয়ান মাউন্টেনে রেস্কিউ ডিপেন্ড করে গভর্নমেন্ট অর্গানাইজেশনের উপর। যেমন উত্তরাখণ্ডে যদি আমরা ধরি, সেখানে এসডিআরএফ তাদের স্টেটের একটা আছে, কিন্তু তারা কেউই মানে ডেডিকেটেড মাউন্টেন রেস্কিউর জন্য না, তারা সব ধরনের রেস্কিউর জন্য। তো এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে অনেক সময় কিছু কমপ্লেক্স রেস্কিউর ক্ষেত্রে তারা খুঁজে পায় না যে কী ধরনের হবে। সেকেন্ড আসে আইটিবিপি অ্যান্ড আর্মি, তারাও একই ব্যাপার, যেহেতু মাউন্টেন ফোর্স, আমাদের ম্যান পাওয়ার প্রচুর, লজিস্টিক সাপোর্ট প্রচুর, সেই জন্য রেস্কিউটা কন্ডাক্ট করা যায়, বাট সেটা কিন্তু ডেডিকেটেড মাউন্টেন রেস্কিউ টিম নয়, বা তাদের কাছে টোটাল সমস্ত গিয়ার আছে তাও নয়, কিন্তু লজিস্টিক্সের আর ম্যান পাওয়ারের জোরে রেস্কিউটা হয়ে যায়। তাই এটা একটা প্রবলেম, এটাও এক ধরনের প্রবলেম আর কি। আর কোনো আমাদের আর্মি বা আর ইটিভির কোনো ইউনিট নেই যে স্পেশালি মাউন্টেন রেস্কিউর জন্য ডেডিকেটেড আছে। হ্যাঁ, একটা ডিজাস্টার রেসপন্স একটা আছে আমাদের, সেগুলো কিছু কিছু ইউনিটকে পার্টিকুলারলি মার্ক করা আছে, বাট সেটা ডিজাস্টারের জন্য, তারা যে কোনো ধরনের। তো মাউন্টেন রেস্কিউর জন্য কি হয়, আমাদের নিয়ম যে ইনফরমেশন এলে তারা কিন্তু যাবে, অবশ্যই যাবে। ইনফরমেশন আগে সিনিয়র কমান্ড, চেন অফ কমান্ড দিয়ে যাবে ওপরে, অ্যাপ্রুভাল হবে এবং ইমিডিয়েট টিম যাবে, কিন্তু সেটা তো টাইম লাগে। যদি কোনো ডেডিকেটেড মাউন্টেন রেস্কিউ টিম থাকে, তাহলে কিন্তু এই যে টাইমটা, ক্রুশিয়াল টাইমটা, এটা বাঁচানো যায়, যেটা ইন্ডিয়াতে আমাদের প্রবলেম। লাস্ট, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম প্রবলেম, এটাও একটা প্রবলেম আমাদের।
ধরা যাক একটা এক্সাম্পল, একটা আমাদের ছোট্ট আর্মি ডিটাচমেন্ট, সে উপরে আছে, আমরাও গেছি সেখানে। আমাদের সিস্টার কোনো একটা টিম এসে সেখানে পাশে কোনো এক্সিবিশন করছিল, তারা আমাদের থেকে 1-2 দিন দূরে আছে, সেখানে তাদের কোনো অ্যাক্সিডেন্ট হলো, তারা হেল্পের জন্য এলো। এখানে একটা গভর্নমেন্ট আমাদের আমাদের রুলের একটা লিমিটেশন থেকে যায়। আমরা কিন্তু রেস্কিউর জন্য যাই, কিন্তু সেই রেস্কিউটা মানে যতটা যদি বেশি কমপ্লেক্স হয়ে যায়, যা বেশি ম্যান পাওয়ার বা ইনভলভমেন্ট বেশি হতে হয় তাতে, যে নর্মাল যে ক্যারি করার জন্য কিছু যেতে হলো সেটার জন্য দরকার হয় না। বাট সেখানে যে টেন্ট লাগিয়ে থেকে মানে আমরা যে কাজটার জন্য অ্যাকচুয়ালি গেছি সেটা ছেড়ে একটা রেস্কিউতে ইনভলভ হওয়ার জন্য আমাদেরকে কিন্তু তার জন্য আমাদের হায়ার হেডকোয়ার্টার থেকে পারমিশন দরকার হয়, কারণ এটা একটা বড় ব্যাপার। আর আমরা যেহেতু একটা গভর্নমেন্ট সিস্টেম, আমাদেরকে এটার জন্য যে এসওপি সেটা ফলো করতে হয়। এসওপি মানে স্ট্যান্ডার্ড অর্ডার প্রসিডিওর, যেটা হিসেবে আমাদের সিস্টেম চলে আর কি। এটা কিন্তু ওই এসওপিটা আমাদের ক্ষেত্রে বাধা অনেক সময়। এটা আমাদের পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বলো, সেম নিচে তোমার যদি হেলিকপ্টার রেস্কিউ দরকার হয়, যে খবর দিতে গেছে নিচে যে উপরে একটা ক্যাজুয়ালিটি হয়েছে, সে প্রথমে যাবে পুলিশের কাছে, পুলিশ খবর দেবে এসপি কে, এসপি বা ডিএম কে বা এসপির নিচে। একটা হেলিকপ্টার রেস্কিউর জন্য মানে হেলিকপ্টার কল করার পাওয়ার কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই দুজনকার কাছে কিছু থাকে। তারা চাইলে বর্ডার এরিয়াতে কোনো রেস্কিউ দরকার হলে এয়ারফোর্স বা আর্মি নিয়ারেস্ট যাই থাকুক তাকে হেল্পের জন্য মেসেজ করতে পারে। বাট এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে সেম ক্রুশিয়াল টাইমটা চলে যায়, যেটা আবার বিশাল বড় প্রবলেম হয় তারা। তো এটা একটা মোটামুটি জেনারেল আইডিয়া আর কি। তো লাস্ট আমি একটা ভিডিও দেখাবো, যেটা রিসেন্টলি নন্দাদেবীতে মার্টিন মোরেন যে এক্সপিডিশন মানে একটা খুব বাজে রকম ব্যাপার হয়েছিল, অনেকজন অ্যাভালাঞ্চে মারা যায়, সেটা রেস্কিউ দায়িত্ব যেহেতু আইটিবিপির উপরে ছিল। তো এই একটা ভিডিও, ছোট্ট ভিডিও, যাতে দেখানো হয়েছে যে কিভাবে মোটামুটি একটা রেস্কিউ করা হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটা দেখা যায় আমার মনে হয় সবার কাছে একটা ইন্ডিয়ান হিমালয়াসে অ্যাকচুয়াল গ্রাউন্ড রেস্কিউ কিভাবে হয় সেটার একটা আইডিয়া পাওয়া যাবে। এখানে একটা স্টেজিং এরিয়া দেখা যাচ্ছে নন্দাদেবী ভ্যালিতে, যেখানে আমাদের মাউন্টেন রেস্কিউ টিম বা আইটিবিপির টিম, আমাদের যারা রেস্কিউয়ার, তারা আমি আগে যে প্ল্যানিংয়ে বলেছিলাম যে লজিস্টিক স্টেজিং এরিয়া, এইটা হচ্ছে সেই স্টেজিং এরিয়া যেটা মার্ক করা হয়েছে ওখানে। এবং স্টেজিং এরিয়াতে হেলিকপ্টারে নিজে স্টেজিং এরিয়াটা এমনভাবে মার্ক করা হয়েছে যেখানে একটা আমাদের এটা যেটা দেখতে পাচ্ছ, এটা MI-27 একটা বিগ হেলিকপ্টার, যে কার্গো আমাদের ট্রান্সপোর্ট পুরো জিনিসপত্র নিয়ে পুরো রেস্কিউর জন্য যা যা দরকার সব ড্রপ করে, রেস্কিউয়ারদেরকে ড্রপ করে ওখান থেকে সে বেরিয়ে গেল। কারণ এত বড় হেলিকপ্টার এর উপরে আর হাইটে সে ল্যান্ড করতে পারবে না, তাই এই প্লেসটা খুব ভেবে চিন্তে প্ল্যানিং করে ডিসাইড করা যে কোনখানে লজিস্টিক সাপোর্ট এরিয়া হবে বা স্টেজিং এরিয়া হবে। এটা হচ্ছে সেই স্টেজিং ক্যাম্প। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু রেস্কিউর ভিডিও নয়, এই ভিডিওটা যে এডিট করেছিল তার মাঝখানে আসা, এটা হচ্ছে মার্টিন মোরেনের টিমের একজনকার হেলমেট ক্যামেরা বা নর্মাল ক্যামেরার ভিডিও, যেটা রেস্কিউ করার ডেড বডিগুলোর মধ্যে থেকে চিপটা পরে পাওয়া গিয়েছিল। তো সেই ভিডিওর কিছু ক্লিপ তার মধ্যে আছে। এটা হচ্ছে সেই অভিশপ্ত সকাল বলা যায়, ভোরবেলা যেদিন এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। দেখা যাচ্ছে ক্লাইম্বাররা তারা উপরের দিকে রিচ ধরে যাওয়ার চেষ্টা করছে। এটা ওই মার্টিন মোরেনের টিমের এই হেলমেট ক্যামের ছবি। জাস্ট এর পরেই অ্যাক্সিডেন্টটা হয়, যেটার ভিডিওটা আর এখানে দেওয়া হয়নি, কারণ সেটা দেখতে অতটা ভালো বা সবার জন্য সুটেবল নয়। সেই জন্য এই ভিডিওটা, এখানে যে ছোট্ট ভিডিওটা বানানো হয়েছিল সেটা কাট করে দেওয়া হয়েছে। তো এখানে জাস্ট
ওই জাস্ট যে রিচটা যেখানে এরপর অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা হচ্ছে যে ফাইনাল স্টেজের ভিডিও। দেখা যাচ্ছে কারো কিন্তু পরিষ্কার ও আবহাওয়া কোনো কিছু বোঝা যাচ্ছে না, বাট অ্যাক্সিডেন্ট তখনই হয়। হুম, এরপরে আবার চলে আসি আবার জায়গায়। সেটা হচ্ছে এরপর অ্যাক্সিডেন্ট ঘটার পর রেস্কিউ টিম গেছে আমাদের, তারা যে ওখান থেকে পিছন থেকে বলছে আমাদের একজন রেস্কিউ, শুনলে বুঝতে পারবেন হিন্দিতে। जमीन है और इस स्पॉट पे अभी हम खड़े हैं। यहाँ से साइड लगभग लगभग 500 से 600 मीटर की दूरी पर है। और जैसा कि आप स्क्रीन पे देख रहे हैं, बड़ी बड़ी क्रेवास जो कि फ्रेश स्नोफॉल के कारण अभी पूरे हिडन है, लेकिन पूरा क्रेवास से भरा हुआ है जून। और यहाँ से लगभग 600 मीटर की दूरी साइड तक पहुँचने के लिए। और ये इलाका है पिंडारी, पूरा इलाका की टीम रेस्क्यू के लिए निकली है, वही इसी साइड से ऊपर के लिए निकलेगी। এখানে তখন আইএমএফেরও একটা রেস্কিউ টিম ছিল, যেটা জয়েন্ট রেস্কিউ চলছিল সেই সময়। এখানে ওয়েদার তারপরে খারাপ হয়ে যায়, তার মধ্যেই রেস্কিউ চলার চেষ্টা হচ্ছে। দেখা যাচ্ছে কিরকম জায়গায় আছে, ওই নিচে দেখা যাচ্ছে। এবারে সেই ডেড বডিকে উপরে টেনে তোলার এক তো অ্যালটিটিউড, ওই জায়গার হাইট অনেক বেশি, সেখানে নর্মালি যে কোনো কাজেই একটু প্রবলেম হয়ে যায়। যারা একটু ট্রেকিং বা মাউন্টেনিং এ যায় তারা সবাই জানে এটা। তো তাই এখানে দেখা যাচ্ছে যে কিরকম ম্যান পাওয়ার ইনভলভ ডেড বডিগুলোকে উপরে টেনে তোলার জন্য। এই ভিডিওটা যে টিম লিডার আমাদের, তার বানানো। এটা নিচে দেখা যাচ্ছে যে কোনখান থেকে বডিগুলো টেনে উপরে আসছে, সেখানেও রেস্কিউয়ার ইনভলভ সবাই। ওই হাইটে এরকম একটা কাজ করার জন্য কিন্তু প্রচুর ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল ফিজিক্যাল দুটোই দরকার হয়। এটা সারাউন্ডিংস এরিয়া দেখানো হচ্ছে, ঠিক কোন জায়গায় রেস্কিউটা হচ্ছে। ওয়েদারের কন্ডিশন এখান থেকে ভালো করে বোঝা যাবে। এটা হচ্ছে রেস্কিউ হেলিকপ্টার, যে ডেড বডি লাস্ট আনতে যাচ্ছে সেই হেলিকপ্টারের ভেতরের ক্যামেরা থেকে তোলা ছবি। এখানে আমাদের দু ধরনের হেলিকপ্টার ইউজ হয়েছিল, একটা এমআই সিরিজ, সেকেন্ড চিতা। চিতা একটু হাই অ্যালটিটিউডে আসে, বাট লোড ক্যারিং ক্যাপাসিটি কম, সার্ভিস সিলিং বেশি। তো এখানে ওয়েট করছে টিম হেলিকপ্টারের জন্য, সবাই রেডি। এখানে একটা টেম্পোরারি হেলিপ্যাড বানানো হয়েছে বিট করে, যেটা আমি আগেও বলেছি কিভাবে হেলিপ্যাড বানানো হয়, সেইভাবে পুরো বিটিং করা আছে। এখানে অব্দি ডেড বডিকে আনা হয়েছে, এই মানে পার্টিকুলারলি একটা সুটেবল প্লেস যেখানে হেলিকপ্টার ইজিলি নামতে পারে। সেটা আমি আগের পয়েন্টে বলেছি স্লাইডে, যে একটা হেলিপ্যাড বানাতে গেলে কি কি খেয়াল রাখতে হয়। এখানে দেখা যাচ্ছে অ্যাপ্রোচ লাইন, যে আমি বলেছিলাম অ্যাপ্রোচ এন্ড ডিপার্চার লাইন ক্লিয়ার থাকতে হয়, তো সেই হেলিকপ্টার অ্যাপ্রোচ লাইন ক্লিয়ার। হেলিকপ্টার আসছে ধীরে ধীরে। এখানে বেল 43 আর চিতা, যেটা আমরা বলি হেলিকপ্টার, খুব লাইট ওয়েট।
হাই অ্যালটিটিউড রেস্কিউর জন্য আমরা ইউজ করি মেনলি। এখানে দেখো হেলিকপ্টার পাইলট কত সাবধানে সে হেলিকপ্টারটাকে নামানোর চেষ্টা করে, তার কারণ সে হেলিপ্যাডের কন্ডিশন সম্বন্ধে খুব ভয়ে থাকে যে তা স্টেবল কিনা। যদি কোনো রকম স্কি উপর নিচে হয়েছে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর সে কখনোই ইঞ্জিন বন্ধ করে না, দেখাই যাচ্ছে সে একটা জাস্ট টাচ করেছে, বাকি পুরো লোডটাই তার এখনো রোটারের উপরেই আছে, গ্রাউন্ডে নেই। এবার ভেতর থেকে পাইলট সিগন্যাল দেওয়ার পর সবাই রেডি একদম দেখা যাচ্ছে। সিগন্যাল দেওয়ার পর ডেড বডিকে তুলে একদম সঙ্গে সঙ্গে কোনো দেরি না হয়, একজন আগে থেকে রেডি, সে যে দরজা খুলবে আর পিছন থেকে বাকিরা ডেড বডি তুলে নিয়ে যে হেলিকপ্টারে রাখবে। এই ভিডিওগুলো একদম রিয়েল, যাতে একদম গ্রাউন্ড লেভেলে কি হয় সেটা বোঝানোর জন্য। এখানে দেখা যাচ্ছে যে হেলিকপ্টার কিন্তু আবার ফরওয়ার্ড মোশনে যেতে পারছে না, কারণ সামনে অবস্টিকেল আছে। তাই সে খুব সাবধানে সাইক্লিক মুভমেন্ট করে আবার পুরো 360 ডিগ্রি ঘুরে যেদিক দিয়ে এসেছিল সেদিকে ফিরবে, যেটার জন্য পাইলটকে খুব বেশি কনসেন্ট্রেশনের দরকার হয়। তো এই ধরনের যে রেস্কিউ এখানে যে দেখানো হলো, এটা কোনো প্রাইভেট রেস্কিউ টিম ইন্ডিয়াতে এখনো পর্যন্ত আমাদের যে কন্ডিশন পলিটিক্যাল সামাজিক যাই বলো তাতে সম্ভব নয়। তাই সেই জন্য আর্মি বা আমাদের যা গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের উপরেই আমাদেরকে এখানে ডিপেন্ড থাকতে হয়। তাই এগুলোতে কিছু বলার নেই, কারণ এই ধরনের রিসোর্সেস এখনো অবধি আমাদের এখানে প্রাইভেটলি অর্গানাইজ করা সম্ভব নয়। সে ফাইন্যান্সিয়াল কারণ হোক, লিগেল কারণ হোক, অনেক ব্যাপার আছে। তো এরপর যেটা লাস্ট একটা ভিডিও আমি দেখাই, ভিডিও নয় পিকচার, যেটা দিয়ে আমি সাইডটা শেষ করছি, সেটা হচ্ছে এখানে প্রে সবার শেষে এই ছবিটা দেখানোর অর্থ এখানে যতগুলো ডেড বডি ওই অ্যাভালাঞ্চ সাইট থেকে রিকভার করা হয়েছিল নন্দাদেবীতে, সেগুলোকে সামনে রেখে আমাদের রেস্কিউ টিম যারা তারা দেখা যাচ্ছে ধূপ হাতে তাদেরকে হাত জোড় করে তাদেরকে করা হচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এটা একটা কারণ আছে, এটা হচ্ছে নিজেকে বোঝানো। নিজেকে কখনোই ভাবা উচিত নয় যে আমি বিশাল কোনো কিছু বা আমি রেস্কিউয়ার, আমার সাথে কিচ্ছু হবে না। এটা দেখে সবসময় মাথায় রাখতে হয় যে আমার সাথেও এটা হতে পারে। সবসময় সেফটি, সবসময় প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে করা, ওভার কনফিডেন্স না হওয়া, একটা টিম ওয়ার্ক, কমান্ডারের আদেশ অনুযায়ী কাজ করা, এটা একটা খুব বড় ব্যাপার। নিজের ব্রেন লাগানো উচিত, কিন্তু একটা কমান্ডার একটা সিস্টেমকে পুরো মাথার মধ্যে রেখে কাজ করছে, তো তার যে ডিসিশন সেটাকে মেনে চলা, এইরকম ভাবে কাজ করে একটা প্রপারলি সেফলি একটা রেস্কিউ অর্গানাইজ করা যায়। তো এই যে একটা যা দেখানো হলো আর কি পুরো রেস্কিউর ব্যাপারে, তো এতে একটা লাস্ট আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেহেতু কোনো ডেডিকেটেড টিম নেই, আর যে প্রবলেমগুলোর কথা আমি বললাম, কি রাজেশ তো নাকি? না না ঠিক আছে দাদা, বলুন। হ্যাঁ, কন্টিনিউ করি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনি কন্টিনিউ রাখুন। তো লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হিমালয়াসে যে ধরনের ট্রেকিং টিম সে যেই যাক না কেন, তাদেরকে ইনিশিয়াল রেস্কিউ বা ইনিশিয়াল ব্যাপারগুলো সম্বন্ধে একটু নলেজ থাকা দরকার। ফার্স্ট এড, মেনলি ফার্স্ট এডটা দরকার। কারণ এখানে জানাই যাচ্ছে যে একটা কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা যদি যত রিমোট এরিয়াতে থাকি কেন, আমরা কুইকলি হেল্প পাবো না। অ্যাটলিস্ট 2 days 3 days আমাকে ওয়েট করতে হবে। প্লাস ওয়েদার খারাপ হলে তো হেলিকপ্টারও আসে না। একটা উদাহরণ আমি বলি, 2016-এ আমরা যেহেতু এত লজিস্টিক সাপোর্ট আমরা আর্মির টিম, তবু 2016-এ মাউন্ট মুকুট এক্সপিডিশনে গিয়েছিলাম। তখন আমাদের একজন মানে ক্লাইম্বার আর কি, সে ক্যাম্প 2-তে যে মানে এটা তার প্রাইভেট প্রবলেম আর কি, সে লুকিয়েছিল, যেটা খুব খারাপ জিনিস মাউন্টেনে। তার পালমানারি এডিমা ছিল, মানে হয়েছিল শুরু থেকেই, সে বুঝতে পারছিল কিছু সিমটম, বাট সে লুকিয়ে রেখেছিল। ক্যাম্প 2-তে যে একদিন রাত্রেবেলায় সেটা খুব
বড় মেজর রূপ নিয়ে নেয় এবং ব্লাড আসতে শুরু করে মুখ দিয়ে। সেই সময় ইভেনচুয়ালি সেই সময় ঘটনাও কিরকম হয়, ওয়েদার এত খারাপ যে হেলি রেস্কিউ সম্ভব নয়, হেলিকপ্টার ডিনাই করে দেয় সে আসবে না। জসিমঠে যে আমাদের হেলিকপ্টার উইং আছে সেখান থেকে তারা ডিনাই করে যে ওয়েদার না ক্লিয়ার অবধি আসবে না। আমাদের ডক্টর বলে দেয় যে একে কিন্তু কুইকলি ডিসাইড না করালে এর কন্ডিশন খুব খারাপ। তখন ডিসাইড করা হয় সেই আমাদের মেম্বারকে, যে মানে খারাপ কন্ডিশনে ছিল, খুব পার্মানেন্ট এডিমায়, তাকে পুরো টিম পিঠে নিয়ে ক্যাম্প 2 থেকে রোডহেড মানে হচ্ছে ঘাসতলি পোস্ট, রোডহেড অবধি পিঠে করে নিয়ে পুরো গ্লেশিয়ার বয়ে তাকে নামিয়েছিল, মানে দৌড়ে। এটা একটা প্রচুর ফিজিক্যাল এন্ডুরেন্স যাকে বলে, সেটা একটা টিম এফোর্ট। মানে একজন দৌড়লো কিছুটা দূর, তারপর আরেকজনকে দিল, এভাবে করে করে এক রাতের মধ্যে তাকে ক্যাম্প 2 থেকে সকাল 10টার মধ্যে ঘাসতলি পোস্টে নামিয়ে দিয়েছিল এবং সেখান থেকে বাই রোড অ্যাম্বুলেন্সে করে তাকে জসিমঠ সেফলি পৌঁছে দেওয়া হয়েছে। এটা আমার বলার উদ্দেশ্য এটাই যে টিম এতটা সেফ সাবস্টেন্ট হওয়া উচিত যে এই ধরনের কোনো সিচুয়েশন আসলে তারা যেন নিজেরা সেটা করতে পারে। এবং এর মাঝখানে যখন তাকে নামানো হচ্ছিল, একজন পড়েও যায়, পড়ে যেয়ে তার হাত খুব বাজেভাবে কেটে যায় এবং গ্রাউন্ডে আরেকজন ক্লাইম্বার সে সেখানে সেটা স্টিচ করে। সে কিন্তু কোনো ডক্টর বা কোনো মেডিক্স নয়, কিন্তু সে ফার্স্ট এডের বেসিক নলেজ আছে, সে সেখানে সেটা স্টিচ করে। আমি এখানে ভিডিওগুলো দেখাতে চাইলাম না, কারণ সেটা একটু অনেকের পক্ষে অসুবিধাজনক, কারণ সেটার ভিডিও আছে রীতিমতো। সেগুলো করে আমরা জিনিসটা করে ফেলি বা রেস্কিউটা করে সম্ভব হয়। তো যেহেতু আমরা মাউন্টেনে যাই, তো সবাইকে সেলফ সাস্টেন্ট হওয়া উচিত। আমরা যেটা করি না সেটা হচ্ছে আমরা মেডিকেলের উপরে কম জোর দিই এক্সপিডিশনে। আমরা সব কিছু কিনি, প্রচুর ইকুইপমেন্ট কিনে নিয়ে যাই, কিন্তু একটা স্ট্রেচার কিন্তু আমরা কোনোদিন নিয়ে যাই না। একটা ইউটিডি 2000 স্ট্রেচার একটু যতই দাম হোক, সেটাকে দুভাগে ভাগ করে ক্যারি করতে সুবিধা হয়, খুব কাজের স্ট্রেচার। সেই স্ট্রেচারটা আমরা একটা অর্গানাইজেশন আমরা রাখতেই পারি, যারা আমরা বেঙ্গল থেকে এক্সপিডিশনে যাই বা যে কোনো কারণে যাই, একটা নিজেদের টিমের ক্লাবের হয়ে, যে আমরা যেহেতু ক্লাব থেকে অর্গানাইজ করি ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম, তো একটা ক্লাবের হয়ে ফান্ড রেজ করে একটা স্ট্রেচার অ্যাটলিস্ট আমরা যেন রাখতে পারি। সে রক ক্লাইম্বিং কোর্স হোক বা যেখানে মাউন্টেনে যাই বা ট্রেকিংয়ে যাই, একটা স্ট্রেচার আমরা বয়ে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। যদি কারো কোনো প্রবলেম হয়, সেখান থেকে যাতে আমরা নিজেরাই ক্যাজুয়ালিটিকে খুব ক্রুশিয়াল টাইমটা বাঁচিয়ে ঠিক জায়গায় নিয়ে যেতে পারি। আর নিজেরা একদম বেসিক ফার্স্ট এডের ট্রেনিংটা যাতে সবার কাছে থাকে, যে সেখানে না ঘাবড়ে যে তার ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে তাকে আমরা মেডিকেলের ট্রিটমেন্টটা ইনিশিয়াল দিতে পারি, যে আমরা তাকে সেফ জায়গায় নিয়ে যাওয়া অবধি সে যেন ঠিক থাকে। তো এইগুলোর জন্য নিজেদেরকে প্রপারলি ট্রেন করা আর নিজেদের মানসিকতাটা চেঞ্জ করা, যে আমাদেরকে কেউ রেস্কিউ করতে আসলেই খালি রেস্কিউ হবে, এটাকে একটা দূর করা আর কি। যে না, যতক্ষণ রেস্কিউ না আসছে আমরা নিজেরাই ট্রাই করবো যতটা সম্ভব তাকে নিচে নিয়ে যাওয়া, যতটা ডাউন করা যায়। কারণ মাউন্টেনে যত একটা কথা আছে যে যতই প্রবলেম হোক তার একটাই ওষুধ, সেটা হচ্ছে নিচে নিয়ে চলো। তাকে যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব হাইট লুজ করা, এটা একটা খুব বড় থিওরি। সে যে ধরনের প্রবলেমেই হোক তাকে নিচে নিয়ে যেতে হবে, এটা মাথায় রেখে আমার এটাই বলা আর কি, যে আমাদের যেহেতু কন্ডিশন এরকম ইন্ডিয়ার, এই প্রিপারেশনগুলো রাখা উচিত। এরপর রাজেশ দাকে বলবো যদি কারো কোনো কোয়েশ্চেন আছে তো বলুক, কারণ এত বড় সাবজেক্ট এর বেশি আর মানে আজকে না। আজকে ইন্টারনেট কানেক্টিভিটি মানে এত এক্সেলেন্ট প্রোগ্রামটা হচ্ছিল, বাট আপনার ভিডিওগুলো মানে কন্টিনিউয়াসলি ফ্রিজ হয়ে গেছিল, সাউন্ড আসছিল হ্যাঁ। কিন্তু ভিডিওটা আসছিল না। মানে আমরা খুব বাজে লেগেছে আজকে, মানে এত সুন্দর প্রোগ্রামটা, এত ইনফরমেটিভ ছিল, সবাই চাইছিল, বাট আপনারও কিছু করা ছিল না। আচ্ছা, ধ্রুবর একটা আছে, রিকোয়েস্ট আছে কি আপনি তো আইটিবিটি তে আছেন, তাহলে কোন একটা রিয়েল এক্সপিরিয়েন্স যদি কিছু আছে তাহলে যদি আপনি একটা শেয়ার করেন। হ্যাঁ, রিয়েল এক্সপিরিয়েন্স বলতে লাস্টেরটা তো বললাম, যদিও আমি এটা থাকিনি, এটা আমাদের আইটিপি টিমের সবার শেষে যেটা দেখানো হলো নন্দাদেবীটা। আর আমার নিজস্ব যেটা রিয়েল এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট, এটা রেস্কিউ ঠিক বলা যাবে না, এটা অনেকেই জানে আমাদের বেঙ্গলের। আমি 2011-এ শতপন্থ এক্সপিডিশনে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি সাবমিট করে যখন নেমে আসি, তখন উপর থেকে আমাদের হেডকোয়ার্টার থেকে একটা সিগন্যাল আসে, তাতে বলা হয় যে 2 বছর আগে হাওড়ার কিছু ট্রেকার তারা চতুরঙ্গী গ্লেশিয়ারে কালিন্দী প্লাস ট্রেক করার সময় হারিয়ে যায়, তাদেরকে খুঁজে বের করানোর জন্য। তো তখন সেখানে একটা কিছু আমাদের বেঙ্গল থেকেও এসেছিল, যার মধ্যে আমার মনে আছে মলয়, আর কালকে আমাদের যে আমরা স্যান্টোদা বলে জানি ডাক্তার, তিনিও ছিলেন সেখানে। তারা তখন বাসুকি তালে এসে বসেছিলেন। তো সবাই মিলে একটা গ্লেশিয়ারে বিশাল ম্যামথ সার্চ করা হয়, পুরো একদম কালিন্দী বেস থেকে নিচে আমাদের বাসুকি তালের নিচ অব্দি চতুরঙ্গী গ্লেশিয়ারে। বাট আনফর্চুনেটলি আমরা তখন কিছু পাইনি।
আবার নেক্সট ইয়ার কিন্তু তার ঠিক 1 বছর পরেই অন্য একটা টিমের, মেনলি এনআইএম এর কারো কোনো টিম ছিল, তারা সেখানে হয়তো বরফ গলে যেয়ে বডিগুলো দেখতে পায় এবং সেখান থেকে রেস্কিউ করে। এরপর অনেক রেস্কিউ আছে, যেমন কেদার তাল, যেটা চোরাবাড়ি তাল মানে যেটা কেদার তাল বলতে এই দিক দিয়ে কেদারনাথের উপর দিয়ে একটা কেদার তাল আমরা বলি। এইদিকে একটা বেঙ্গলি ট্রেকিং টিম একবার ফার্স্ট আটকে গেছিল, তাদেরকে রেস্কিউ করতেও আমরা তখন গিয়েছিলাম। তাদেরকে অনেকটাই পায়ে করে মানে স্ট্রেচারে চাপিয়ে হাঁটিয়ে নিচে নিয়ে আসা হয়েছিল কেদারনাথ অব্দি। কেদারনাথ থেকে তাদেরকে তার হেলিকপ্টারে করে এয়ারলিফট করা হয়। এভাবে রেস্কিউর কোনো মানে একটা কোনো পার্টিকুলার বিশাল কোনো ম্যামথ রেস্কিউ নেই, এরকম অনেক রেস্কিউ আছে, হ্যাঁ, যার এক একটা গল্প, এক একটা স্টোরি। আমি যদি সেভাবে বলতে যাই, একটা পুরো প্রোগ্রাম খালি একটা রেস্কিউর উপরেই হয়ে যাবে আর কি, একটা ইনসিডেন্ট। তো সেই জন্য সে না হয় কোনোদিন অন্য সময় একটা সামনাসামনি দেখা হলে নিশ্চয়ই বলা যাবে। অন্য সময় যখন আপনার কাছে ওয়াইফাই কানেকশন থাকবে আর বাফারিংটা হবে না। হ্যাঁ, এখন বলা দাদা খুব একটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে, আপনার যে এই ভিডিওগুলো যেটা চালিয়েছিলেন ওই ভিডিওটা যদি আপনি আমাদেরকে মেল করে দেন বা ওটা শেয়ার করে নিলে আমরা ওটাকে আপলোড করে দিব, কেন কি ভিডিওটা দেখার আমি অনেক লোকের ইচ্ছা ছিল প্রেজেন্টেশন আমার। ভিডিওগুলো মেল হবে কি, একটু সাইজ বড় তো? ওটা আপনি দেখে নেবেন, যদি হয় তাহলে ওটা আমরা আপলোড করে দিব, যারা দেখতে চায় সেটা ওটা দেখতে পারবে। হ্যাঁ, আর এমনি ইনফরমেটিভ কোনো কোশ্চেন থাকলে বলুন। হুম, মানে এই যে আর প্রবলেমটা আমার হাতে নেই আর কি, এই নেটওয়ার্কের যেটা প্রবলেম। না না ওটা তো কিছু করার নেই, কারো হাতেই নেই। ওটার জন্য মানে এত সুন্দর একটা প্রোগ্রাম, মানে এত ইনফরমেটিভ ছিল, আমরা তবুও আপনার যেখানে কথাগুলো কেটে যাচ্ছিল আমরা নিজে ওটাকে যোগ করে দেখে নিতাম কি হ্যাঁ এই জিনিসটা এই মানেটা হওয়া উচিত। তো খুবই দারুণ হয়েছে। আর কালকে আপনি যেটা বলছিলেন সেন্টোদার, কালকে আমাদের হাই অল্টিটিউড সিকনেসের উপরে একটা হ্যাঁ। ওনার রয়েছে, মেডিকেশনের সিকনেসের উপরে কালকে আমাদের এটা রয়েছে। তাহলে যদি ভিউয়ারদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমিডিয়েটলি জিজ্ঞেস করে নিন, আদারওয়াইজ আমরা আজকে আচ্ছা, আমি কি জন্য এখানে স্ক্রিন শেয়ারিংটা রেকর্ডটা বন্ধ করব। করবো? স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অলরেডি বন্ধ আছে, আপনি আর আমি দুজনেই শুধু স্ক্রিনে আছি, আর কেউ নেই। ওকে, আপনার আমি ওই এটাকে স্ক্রিন শেয়ারটা ওইখান থেকে আমি সরিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, একটা ওকে। অ্যাডভেঞ্চার ইজ ওয়ার্থওয়াল ইন ইটসেলফ, ওয়েল মেন্টাল ফিজিক্যাল প্রিপারেশন রিকোয়ার্ড, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই ফেসবুক লাইভটা এখানে শেষ করছি। আর আমাদের কালকে ফেসবুক লাইভটা যেটা রাত্রিবেলা 8টার সময় ডক্টর সুশান্তদা, যাকে আমরা সেন্টোডা বলে ভালোবেসে ডাকি, তো হাই অল্টিটিউড সিকনেস অ্যান্ড মেডিকেশনের উপরে ওনার একটা কালকে ফেসবুক লাইভ আছে। তাহলে কালকে ভিডিওগুলো যদি আমাদের পাঠিয়ে দেন আমরা আপলোড করে দেবো। হ্যাঁ নবী, আমি দাদাকে বলে দিয়েছি তোমার বলার আগে, তো দাদা ওটা চেষ্টা করবে, যদি ওইখান থেকে হয় তাহলে ওটা আমরা আপলোড করে দিব। তাহলে কালকে চলে আসবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে আমরা এইখানে আমাদের এই পুরো সেশনটা শেষ করলাম। আর বিমান দাকে অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য, যেটা আমরা যারা পাহাড়ে যাই আমাদের জন্য এটা খুবই ইনফরমেটিভ। আর এটা আমরা অনেক জিনিসগুলো যেটা জানতাম না আমরা সেটা প্রিকশনস নিয়ে যেতে পারবো। ভগবান না করুক কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়, বাট ইফ যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমরা ওটাকে ঠিকভাবে ট্যাকল করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে জানানো হচ্ছে কালকে ঠিক টাইমে চলে আসবেন, আরও একটা ইনফরমেটিভ আর খুব ইউজফুল প্রোগ্রাম কালকে ফেসবুক লাইভ আমাদের, যেটা হাই অল্টিটিউড সিকনেস এন্ড মেডিকেশনের উপরে। ধন্যবাদ, বন্দে মাতরম, জয় হিন্দ। গুড নাইট।